সিনটা খুব ইম্পর্টেন্ট বিকজ এবং সেটা সবাইকে একটু একসাথে করতে হবে। যদি আমি ভালো করে বাঁচি, আমার জীবনের অন্য দিকগুলো নিয়ে কখনো কিছু ইচ্ছে করলাম আমি একটু পড়াশোনা করলাম, কখনো ইচ্ছে করলাম একটা বই পড়লাম, একটা ভালো সিনেমা দেখলাম, তো জীবনের অন্য আইডেন্টিটিগুলোকেও আমি যদি চেরিশ করি তাহলে মিউজিশিয়ান আইডেন্টিটিটাও সমৃদ্ধ হয়। এখন আমি খুব রিসেন্ট এসে দেখছি যে পুরনো যে কোনো গানের সাথে নতুন কথার সাথে যুক্ত করে একটা গান হচ্ছে। এখন খুব একটা কথা বেরিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার, এটা আমি জানি না, মানে সবাই হ্যাঁ ইনফ্লুয়েন্সার, সবাই ইনফ্লুয়েন্সার, কিন্তু তাদের ভিডিওতে কি দেখা যাচ্ছে তারা কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্সই করছে, বাকি তো কথা তো এখনো ফেরোয়নি বা সেই কথাগুলো তো এখনো বেঁচে রয়েছে। মানে গানটা ভালো ভালো তখনই হয় যেটা না থেকে যায়, মানে সেটাকে আমরা ভালো গান বলি অ্যাকচুয়ালি, মানে যেটা থেকে যাবে, মানে সারা মানে যতদিন এই পৃথিবী চলবে থেকে যাবে। ওই যে যখন হট করে রিচ হয়ে যাচ্ছে একটা গানে, চিন্তা ভাবনার বাইরে গিয়ে আমাদের কাজবাজ করতে হয় সবাইকে। মানে ওই যে হট করে প্রচুর রিচ হয়ে যাচ্ছে, তারপরে পরবর্তী 2 মাস 3 মাস বা 1 বছর পর গানটা আর কেউ বাজাচ্ছেই না, চালে তার জায়গায় আর একটা গান। রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সত্যই ছেঁড়া তারা ঝিলমিল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সত্যই ছেঁড়া তারা ঝিলমিল, আমি কবিতা হলে তুমি অন্তমিল, আমি বৃষ্টি তুমি রামধনুর নীল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সত্যই ছেঁড়া তারা ঝিলমিল। থ্যাংক ইউ। হ্যাঁ ডিজিটাল না, কিন্তু মানে কথাগুলো এমন ভাবে ভাঙা, মানে এটা শুনতে মাঝে মাঝে ঠিক। হ্যাঁ মানে বুঝতেই পারছেন আমাদের নববর্ষের আড্ডার ঠিক কিরকম শুরু হওয়া উচিত ছিল এবং কিরকম শুরু হলো একদম মিলে গেছে। ওয়েলকাম, যিনি গাইলেন অন্বেষা, সকলেই চেনেন। ইনফ্যাক্ট আমাদের আজকের যারা অতিথি আছেন 4 জনে, তাদের প্রত্যেককেই আর নতুন করে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সানন্দার ফেসবুক আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমি এদিক থেকে শুরু করি। সপ্তক সানাই দাস, কম্পোজার, সিঙ্গার, মাল্টি ট্যালেন্টেড মানুষ। তার পাশে আছে অঙ্কিতা ভট্টাচার্য, রিয়েলিটি শো থেকে আপনারা সকলেই তখন সেই সময় থেকে ওর ফ্যান, এবং তারপরেও ডেফিনেটলি মানে নিজের দমে নিজেকে প্রতিষ্ঠা করেছে। অন্বেষাকে তো আর আলাদা করে ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই। বম্বে, কলকাতা 2 জায়গাতেই তুমি অবাধ বিচরণ, কম্পোজার, সিঙ্গার, এবং তার পাশে যিনি মুখে মুখে বসে আছে, একটু পরে কিন্তু আসর জমিয়ে দেবেন, গাবুদা মানে গৌরব চট্টোপাধ্যায়, আমাদের লক্ষ্মী ছাড়া ব্যান্ডের ফাউন্ডিং মেম্বার, ড্রামার, কম্পোজার, এবং আরো অনেক পরিচয় আছে গাবুদার, আমি মোটামুটি বলে শেষ করতে পারবো না। লাভলি টু হ্যাভ somebody like him as a part of this আড্ডা। আমাদের সাথে থ্যাংক ইউ। ওকে, তো এই 4 জনকে নিয়ে 4 জনেই গানের মানুষ, তো বুঝতেই পারছেন নববর্ষের আড্ডাটাও গান নিয়েই হতে চলেছে, গান নিয়েই আমরা বলবো। এখনকার বাংলা গান, বাংলা মৌলিক গান, যেহেতু সকলেই 4 জনেরই অবাধ বিচরণ, বাট তার আগে আমি গান নিয়ে আলোচনা করার আগে একটা ছোট জিনিস জিজ্ঞেস করি, যেহেতু নববর্ষের আড্ডা, মানে তোমাদের নববর্ষের এমন কোনো স্মৃতি আছে যার সঙ্গে গান জড়িয়ে? বলো না। আমার স্মৃতি যেটা নববর্ষের, আমি আগে ছোটবেলায় পয়লা বৈশাখের দিন ওই সকালবেলা প্রভাত ফেরি, এখন সেটা অনেকটা কমে গেছে। প্রভাত ফেরিতে আমি একটা টেম্পো বা একটা ওরকম ছোট হাতি যেটাকে বলে, ওরকম একটা কিছু গাড়ি থাকতো, যার উপরে উঠে হারমোনিয়াম, তবলা, সাথে পেছনে অনেকে হেঁটে যেত গান গাইতে গাইতে, আর মাইক থাকতো। আমি, মা, বাবা, আমার বোন আর একজন তবলা বাজাতো, আমরা সবাই মিলে উঠে বসে পয়লা বৈশাখের দিন এসো হে বৈশাখ গাইতে গাইতে শুরু হতো পয়লা বৈশাখ। তারপরে গোটা আমাদের ওয়ার্ডটা, যেটা 73 ওয়ার্ড, পুরো ওয়ার্ডটা ঘোরা হতো ওই গাড়িটা করে, সাথে মিছিলও থাকতো, সবাই গাইতে গাইতে নাচতে নাচতে। তো ওইটা সবচেয়ে বড় স্মৃতি, যেটা এখন খুব মিস করি। এখন তো উদযাপনের ধরনটাও পাল্টে গেছে, নববর্ষের উদযাপন আমরা আর আগে প্রভাত ফেরি ব্যাপারটাই আর নেই। একদমই তাই। তোমাদের কি কোনো এরকম গানের সঙ্গে জড়িত নববর্ষের স্মৃতি, বা এই সময় হয়তো তোমাদের কোনো প্রিয় গান, নিজেদের গাওয়া কোনো গান রিলিজ করেছে বা কিছু, সেরকম কিছু মনে আছে? তোর উত্তরটাও আমি দিয়ে দেবো? তুমি বলবে তুমি বলবে, যার জন্য তোমার দিকে তাকানো। ছোটবেলায় গান না হলেও মানে গান
মা বলতো যে দেখ আজকে বাংলার বছরের প্রথম দিন, আজকে যত ভালো করে রেয়াজ করবি পুরো বছরটা সেরকম ভাবে যাবে। মানে এটা মানে আমার বাবা আমায় বলতো যে আজকে বাংলার শুরুর দিন ভালো করে রেয়াজ কর, যার জন্য সব থেকে আমার মনে আছে বেশি রেয়াজ আমি পয়লা বৈশাখের আগের দিন করবো, সব থেকে বেশি রেয়াজ। এবং পয়লা বৈশাখে সকলেরই যেটা মানে আমার মনে হয় যে এখন হয় সেরকম ভাবে নতুন জামা কেনাকাটি করতে যাওয়া, সেটা চাই যেটুকু নতুন করে একটা পড়া হোক, নতুন করে সেলিব্রেট করা হোক নতুন বছরটাকে। আমি যখন গোবরডাঙ্গায় থাকতাম, আমাদের ওখানে রেল লাইনের পাশে একটা মানে ছোট্ট করে বিভিন্ন ধরনের ঠিক পয়লা বৈশাখের আগেই দোকান বসতো বেশ কিছু নতুন জামা ফ্রকে। তো বাবা মা ওখান থেকে, বিশেষ করে বাবা ওখান থেকে আমার জন্য একটা করে জামা চেষ্টা করতে প্রত্যেক বছর কিনে আনার। আমার নতুন জামা একটা হয়। তো এইটা বোধহয় অনেকেরই কমন। হ্যাঁ, এটা সকলেরই হয়, কিন্তু এখন এসে কেন জানি না মনে হয় সেটা হয় না। না মানে পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি খুব গরম, তো গরমের সময় তো ওই সময়টা মানে আমার যেটা হতো মানে গেঞ্জি মানে নানান রকমের পাতলা ফিনফিনে যত পাতলা ফিনফিনে গেঞ্জি সব কেনা হতো, মা ওগুলোই কিনা। আর আমি ছোটবেলা থেকে মা যা কিনে আনতো ওটাই পরে নিচ্ছি। আমার জামা কাপড় নিয়ে বড় ফ্যাশন ছোটবেলা থেকে পাতলা গেঞ্জি। আমার অনেকগুলো ইন্টারেস্টিং কনসার্ট বাজিয়েছি পয়লা বৈশাখের জন্য, যেগুলো মনে আছে। একটা মনে আছে 2006-07 ওরকম একটা সময় একটা লেক ক্লাবে একটা কনসার্ট হচ্ছিল, যেটা শুরুর সাথে সাথে সে বৃষ্টি হয়ে ফয়ে মানে আরো ঝড় ফড় হয়ে গেল করে, তারপর কি হবে না ওটা তখন কলকাতা টিভিতে ওটা টেলিকাস্ট করছিল, ওদের শো ছিল। সো খুব ম্যাসিভ একটা জিনিস। তো তারপর হবে কি হবে না করে তারপরে আবার হলো, আর খুব একটা অসাধারণ সময় আর কি। সব লোকজন ছিল বৃষ্টির মধ্যেই আর এরকম। এবং তারপর সেদিকে আমরা আবার ধুতি পাঞ্জাবি করে বাজিয়েছিলাম, এবং লাস্ট গানের সময় ওঠার সময় দেখলাম যে আমার ডাবল বেস প্যাডেলে আমার ধুতিটা জড়িয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার সেই মেমোরি এন্ডিংটা। আর আমি স্টেজ থেকে উঠতে পারছি না, সব হচ্ছে কি হলো বেরো আছে, একটু কেউ এসে আমাকে সাহায্য যদি করে নিয়ে যান, এইটা একটা অপূর্ব স্মৃতি। আর তাছাড়া বাড়িতে প্রচুর খাবার দাবার ইত্যাদি গুলো তো একটা হতো বছরের প্রথম দিন। সো হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং মেমোরিজ। আই থিঙ্ক যেটা এখনকার দিনে মানে আমরা খুব বেশি সামথিং দ্যাট উই ইয়ার্ন ফর, যে একটা হিউম্যান কানেকশন, একটা আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, তাদেরকে গিয়ে প্রণাম করা বা নতুন বছর উদযাপন করার নামে অনেকটা সবার সঙ্গে, যেমনি দুর্গাপুজোতে আমরা করে থাকি, মানে যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না বা কথা হয় না, ওই সময়টা দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পয়লা বৈশাখটাও অনেকটা সেরকম কিছু স্মৃতি রয়েছে। আর এবং গানের স্মৃতি, যেটা এত সুন্দর একটা মেমোরি গাবুদা বললো, সেটার রেশ টেনে বলি যে গানের, যেহেতু গানটা সবসময় কনস্ট্যান্ট একটা ফ্যামিলি মেম্বারের মতো থেকেছে জীবনে, এবং আমার বাড়িতেও অনেকে গান করে, মা ছাড়াও আমার মাসিরা গান গায়, আমার দিদি কাজিনসরাও অনেকে গান করে। সবাই প্রফেশনালি গান করে সেটা নয়, কিন্তু ওই জন্য নিজেরা ঘরোয়া হয়তো একটা গান বাজনা করলাম, একটা ঘরোয়াই আসর বসলো, সেখানে হয়তো খুব ক্যাজুয়াল ব্যাপারটা, কিন্তু সেটারও একটা, সেখানেও গলা মেলানোর একটা আনন্দ থাকে। সেরকম কিছু স্মৃতি আছে। আর একটা ছোটবেলার মজার স্মৃতি, মানে পরে যে ও বললো প্রণাম করা, আমার মামার বাড়িতে, মানে মামার বাড়ির দিকে প্রণাম পয়লা বৈশাখের দিন সবাই আসতে প্রণাম করতাম, টাকা দিত। মানে সেই 5 টাকা 10 টাকা এরকম কয়েন, সেই 5 টাকা 10 টাকা নিয়ে আমরা কি করব, মানে মূলত যেন প্রচুর বড়লোক হয়ে গেছে, কি করবো কি কিনবো মানে হিসাব করে উঠতে পারতাম। এটা খুব মজার টাইম ছিল। একদমই নস্টালজিয়া থেকে বেরিয়ে এবার তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, যেহেতু মানে চারজনেই সিনেমার গানের সঙ্গেও জড়িয়ে আছো এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তো ডেফিনেটলি করো, শিল্পী হিসেবে কি ক্রিয়েটিভ প্রসেসে কোথাও তফাৎ হয়? মানে ধরো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি হয়তো ক্রিয়েটিভ ফ্রিডম একটু বেশি পাওয়া যাবে, নিজের মতো করে হয়তো কিছু ক্রিয়েট করতে পারবে, কিন্তু সেখানেও তো ধরো একটা সাফল্যের চাপ থাকে, যে মানে বাজার চলতি সাফল্য বলতে আমরা যেটা বুঝি যে গানটাকে বিক্রি করতে হবে, বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। তো শিল্পী হিসাবে কি কি কিছু তফাৎ দেখো? আমি যদি বলি তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা একদম নিজের ফ্রিডমের জায়গা। অ্যাটলিস্ট এখন এসে আই ডোন্ট রিয়েলি কেয়ার বাজারে কি হলো। আমার গান বাজনা এত বছর অনেকে শুনেছে লক্ষ্মী চারার সাথে, কি তার বাইরে। সো ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা আমার জায়গা, আই ডিসাইড হোয়াট আই ওয়ান্ট টু ডু। কিন্তু যখন আমি কারোর হয়ে কাজ করছি, আমি তখন তার একটা
পার্সপেক্টিভের মধ্যে ফিট ইন করার চেষ্টা করছি, তার একটা ভিশনের মধ্যে আমি ঢোকার চেষ্টা করছি। সেটা আমি আজকে ওটিটির কাজ কি ফিল্মসের কাজ বলি বা অ্যাডস হোয়াট এভার ইট ইজ, মানে ওটা তো তার জিনিস। So, তখন অ্যাটলিস্ট আমার সবসময় মনে হয় যে অফকোর্স আমাকে একটা আর কারোর ভিশনে ঢুকে তারপর কাজ করতে হবে, তো সেটা ইজ ভেরি ডিফারেন্ট আর কি আমার পার্সোনালি তাই মনে হয়। বাট দেন এটাও বুঝতে হবে যে আমি ছবির কাজ এখন যে খুব বেশি একটা করি তা নয়, আমি মোস্টলি ইন্ডি কাজই করি। আর ইউনো মানে তাতে আমার বাকিটা হয়ে যায়, যাতায়াত, ট্রাভেল সব। সিদ্ধান্ত যে ছবির কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট কাজ বেশি। আসলে আমি বেসিক্যালি ছবির কাজ করতাম প্রচুর বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। এবার বাপ্পাদা চলে যাওয়ার পরে না আমি ওটাকে খুব একটা পার্সু করিনি। লোকজন এসে বললো আর আই এম নট ভেরি গুড উইথ পিপল টেলিং মি হোয়াট টু ডু। আর মানে সেখানে যদি আনটিল এন্ড আনলেস তাকে আমি তার মিউজিক্যাল ক্যাপাবিলিটি সম্বন্ধে আমার অতটা রেসপেক্ট যদি না থাকে, আমার তার থেকে জ্ঞান শোনার মতো সময় নেই, ঠিক আছে। সো অ্যান্ড আম হ্যাপি ডুইং মাই থিং। আমার খুব ভাগ্যবান যে আমার জীবনের প্রথম ব্যান্ডটা এখনো আছে। আমি সিরিয়াসলি 12 কি 13 ছিলাম যখন লক্ষ্মী ছাড়া শুরু হয়েছিল, এখন 31 ইয়ার্স অফ দ্য ব্যান্ড। সো এবং মোস্টলি আমাদের বাচ্চাবেলার বন্ধুরা একসাথে আছি এখনো, আমরা সবাই এক একটা কি হ্যাঁ রয়েছি, মানে সবাই অতটাই ভালোবাসে। আজকে দেবা একজন বিজনেস টাইকুন, সে আর কি 4টে মিটিং ক্যান্সেল করে এই শহর থেকে চলে আসছে এই শহর গিয়ে কলকাতায় রিহার্সাল যাতে করতে হয়। কি আমাদের বেস প্লেয়ার পাঙ্কু দিল্লিতে থাকে, ও ট্রাভেল করছে সারাটা খুন। কি রাজ অফিস সামলে, আমি বলি ফুল টাইম মিউজিশিয়ান। আর আমাদের যে লেখে অনির্বাণ তো রিহার্সালের ব্যাপার নেই, লেখে শুধু। সো সবাই সবার দিক থেকে কিন্তু একসাথে মিলে আমরা এটা করি। আর আই থিঙ্ক সেটা যদি বাকিরা না থাকতো আমি একা পারতাম না। আমার ওটা একটা ব্যাপার। আর অলসো এসেনশিয়ালি আমি ড্রামার, প্রথমে ড্রামস বাজানো শুরু করেছি, তারপরে কম্পোজিশন ইত্যাদিগুলো বাকি সবকিছু এসছে। সো সেটা একটা ব্যাপার আর কি। মানে আমার মনে হয় ইন্ডির ক্ষেত্রে মানুষের নিজের ক্রিয়েটিভ ফ্রিডমটা থাকা উচিত। মানে তার কি ইচ্ছে, মানে সে কি ভাবছে, আই থিঙ্ক বাকিটা হয়ে যাবে। মানে যারা ইন্ডি গান শুনবে তারা তোমার কাজ ভালোবাসে বলেই শুনছে। সো এটা ক্রিয়েটিভ ফ্রিডম গাবুদা যেটা বললো না থাকে যে কতটা বাস্তবে সেটা যদি গাবুদা যেটা বললো না যে একা গাবুদা থাকলে করতে পারতো না, সত্যজিৎ রায় কবে বলে গেছিল সেই সময় বলো গাবুদার সিনেমাটা একা হাতে তো তালি বাজবে না। ঠিক 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 মানে ঠিক ওই ব্যাপারটা একটা ব্যান্ডের ক্ষেত্রে, মানে ওইটা তো বুকি বাঘা তো একটা ব্যান্ডের মতোই ছিল, দুজন মানে মানে টু পিস ব্যান্ড। না না বটেই। আর ইন্ডিপেন্ডেন্ট বলতে দেখো সত্যি কথা বলতে না, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর ফিল্ম মিউজিকের এই ব্যাপারটা ডিফারেন্স ব্যাপারটা খুব মিথ বলবে। কারণ আমার প্রথম অ্যালবাম যেটা ইকুয়ালস টু প্রেম, ইন্ডিপেন্ডেন্ট গান ছিল সব কটা, ওগুলো সিজিদা নিয়ে সিনেমাতে ইউজ করেছে সিন ওয়াইজ ভেবে ভেবে। হ্যাঁ একটা গানই ছিল যেটা ইন্ডিপেন্ডেন্ট গান ছিল না, তাও আমাকে সিজিদা কোনো সিন বলে দেয়নি যে অমুক সিন অমুক ব্যাপার। একটা বলেছিল যে একটা প্রেমের গান উইথ এ টিঞ্জ অফ স্যাডনেস, এইটুকু ব্রিফ ছিল। অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট ছিল আমার গানটা তৈরি করার ক্ষেত্রে। তো ভালোবাসার মতন বেরিয়েছে। তো এবারে সেটা আমি ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তৈরি করেছি বলে এখন যদি বলে দিতে এইরকমই কথা থাকবে, এরকমই মানে সুর হতে হবে, অমুক গানের রেফারেন্স দিতে, তখন একটা মুশকিল হবে। বাট সেরকম অভিজ্ঞতা তো হয়, মানে এখন যত সময় যাচ্ছে হচ্ছে, অফকোর্স যত সময় যাচ্ছে হচ্ছে, মানে যেখানে ক্রিয়েটিভ ডিফারেন্স হয়। অন্বেষা রিসেন্ট একটি গান শানের সঙ্গে তুমি গিয়েছো, তো একটু বলো না এই ক্রিয়েটিভ ফ্রিডমের জায়গাটা কতটা থাকে? আমার মনে হয় দুটোরই প্রয়োজন আছে। কারণ ফ্রিডম একদম মানে ফ্রিডম মানে তো স্বেচ্ছাচারিত না, ওই জন্য দুটোর একটা তফাৎ আছে। এবং আমার মনে হয় সামটাইমস when I have approached my films as a composer, সেখান থেকে আমি শিখেছি যে একটা ডেডলাইন থাকলে সেখানেও ডেলিভার করতে পারাটা একটা প্রাওয়েস। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি যেহেতু সিনেমার গান বাজনা এবং আমি কম্পোজার হিসেবে শুরু করি, আমি এখন কম্পোজ করি, গান লিখি, এবং আমার এই জার্নিটা অনেক পরে শুরু হয়েছে, সেই কারণে আমি এটার টেস্টটা অনেক পরে পেতে শুরু করেছি। বাট প্রিডমিনেন্টলি মাই জার্নি স্টার্টেড অ্যাজ আ সিঙ্গার। সেই জন্য সিনেমার গান বা প্লেব্যাক করা সেটার সঙ্গে আমি দীর্ঘদিন ঘর করেছি, এবং যেটার সঙ্গে আমি দীর্ঘদিন ঘর করেছি এবং এখনও করছি, আমি কখনোই বলতে পারি না যে সেটার আমার ভাবনা চিন্তায় কোনো অবদান নেই।
অ্যাবসলিউটলি আছে। এবং পরবর্তীকালে আমি যখন ডিসকভার করলাম এই ফ্রিডমটা, যেটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে তুমি যেটা বললে যে ওয়েন আই কম্পোজ ফর ইন্ডিপেন্ডেন্ট অ্যালবামস বা ইন্ডিপেন্ডেন্ট, আমি হাঙ্গামার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম করেছিলাম। ইনফ্যাক্ট ওদের জন্য করিনি, মানে গানগুলো ওদের ভালো লাগায় তখন কোলেক্ট করে একটা অ্যালবাম ফর্মে বেরিয়েছিল। তো এরকমও হয় যে তৈরি গান থেকে অনেক সময় পছন্দ হয়, যেটা ও এক্ষুনি বললো, সেরকমও হয়। আবার কারোর জন্য হয়তো কমিশনড একটা প্রজেক্ট করেছি, সেরকমও করেছি। বাট যখন নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু বানাচ্ছি, তখন আমার অ্যাজ অ্যান আর্টিস্ট ওই ভাবনা বা ওই প্রেশারটা থাকে না। কারণ প্রেশার থাকলে আমার কম্পোজিশনই আসবে না। আমি ঠিক ওইভাবে, প্রত্যেকের প্রসেস আলাদা, এটার কোনো থাম্বনেল নেই, ঠিক কথা। কোনো নিয়ম নেই। এটার কোনো, হ্যাঁ, এটার কোনো বাধা ধরা নেই। মানে রোজ আমি দুপুর 12টায় কম্পোজ করতে বসি, মানে আমার ক্ষেত্রে সেটা ওয়ার্ক করে না, আবার অনেকের হয়তো করে। সো I think deadlines are important কারণ sometimes we tend to suffer from procrastination as artists. ক্রিয়েটিভ লোকেদের এটা হয়, আমি জানি যে আজ করব কাল করব করে হয়তো 1 বছর করাই হলো না। সেক্ষেত্রে ডেডলাইনটা ভালো। আবার আমার মনে হয় যে ফ্রিডমটাও দরকার, নাহলে ট্রু আর্ট সবসময় মানে কিছু না কিছু আমি হয়তো বানিয়ে দেবো, বাট ইট উইল বি আ কম্প্রোমাইজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো সেইটা যাতে না হয়, সেটার স্পেসটা আমাকে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সেই জায়গাটা দিয়েছে, যাতে কোনো কম্প্রোমাইজ অন্যান্য জায়গায় আমাকে করে থাকতে হলে অ্যাটলিস্ট ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আমি স্বাধীনভাবে নিজের সাবকনশিয়াসলি যেটা আসছে সেটাকে ইন্সক্রাইব করতে পারি লোকজনের জন্য। এই প্রোক্রাস্টিনেশনটা কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললো। এটা সত্যি একটা প্রবলেম। মানে তোমার যদি ধরো মাথায় কিছু কাজ থাকে যেটা আমি করব, বাট দেন তুমি অ্যাকচুয়ালি ডিসাইড করে উঠতে পারো নি যে এক্স্যাক্টলি কবে কি হচ্ছে, তাহলে কিন্তু ওটাই করবোতেই থেকে যায় এবং বছরের পর বছরও হয়তো পেরিয়ে যেতে পারে। সো সেইভাবে দেখতে গেলে হ্যাঁ, ট্রু অ্যাবসলিউটলি এগ্রি। রিচের কথা বলে এখন মানুষ, আমার মনে হয় যে আমি অনেক কাজে দেখেছি যে গান বানাচ্ছে, গানটা শুধু এখন যেন হচ্ছে রিচের জন্য। অনেক সময় এই রিচের নিচে ধামাচাপা পড়ে যায় ভালো গান। এবার আমার পার্সোনালি মনে হয় যে এটা আমার জীবনের প্রথম থেকে শুরু, আমি প্রথম থেকেই গান দেখি, এটা অনেকে জানে না, আমি প্রথম থেকেই শুরু আমার জীবনে। হ্যাঁ, আমার দারুণ, খুব ভালো, আমার খুব মানে পছন্দের একটা জায়গা শুরু করা এবং লেখা। আমি জানি না আমি কি লিখতে পারি, হাত দিয়ে লিখতে পারি, থেকে এখানে মাল্টি ট্যালেন্টেড, মানে যা আমরা জানি না সেগুলো এনারা পারে। আমার প্রথম লেখা, আমার তখন বছর বয়স 13 বা 14, তখন আমার প্রথম লেখা গান এবং প্রথম সুর করা গানটার নাম ছিল গন্ডগোল। আচ্ছা, তো তখন থেকে একটা মাথায় চিন্তা ভাবনা যে হ্যাঁ, নতুন গান করতে হবে, মানুষকে নতুন কিছু শোনাতে হবে, যেটা আমি পারি সেইটুকু মানুষকে শোনাতে হবে। কিন্তু এখন এসে পুরো বিষয়টাই বদলে গেছে যে মানুষ কি চাইছে, মানে মানুষ এখানে না ডান্স নাম্বারটা বেশি চাইছে। এখন আমি খুব রিসেন্ট এসে দেখছি যে পুরনো যে কোনো গানের সাথে নতুন কথার সাথে যুক্ত করে একটা গান হচ্ছে। আমার তাদের কাছে, মানে আমি এটা সবার কাছেই বলে, গান কি নেই, কথা কি ফুরিয়ে যাচ্ছে বা সুর কি ফুরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে সুরে মানে তারাটা ওই সা থেকে সা অব্দি, এখান থেকে সা অব্দি, কিন্তু বাদ বাকি তো কথা তো এখনো ফুরোয়নি বা সেই কথাগুলো তো এখনো বেঁচে রয়েছে। তো আমি তার জন্য এই বেশ কিছু বছর ধরে নিজে চেষ্টা করছি যে মানুষের কথা না ভেবে নিজের কথা ভেবে মানুষকে নিজের মতো করে গান প্রেজেন্ট করা। বাহ, এই যে তুমি বললে না, মানে লিরিক্সের যে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, মানে বাংলা গানের ক্ষেত্রে বলছি না, এবং মানে তোমাদের ক্ষেত্রে আমি বলছি না, ধরো হিন্দি বলিউডের গান যদি বলি, আজ থেকে ধরো 90s যে গানগুলো হতো সেগুলো এখনো আমাদের মনে আছে, মানে পুরো লিরিক্স মুখস্থ বলে দিতে পারবে। কিন্তু এখন অনেক গানে ভীষণ মানে খুব ক্ষণস্থায়ী মনে থাকে, কারণ ওই যে প্রচন্ড ও যেটা বললো, মানে গানটা ভালো তখনই যেটা না থেকে যায়, মানে সেটাকে আমরা ভালো গান বলি অ্যাকচুয়ালি, মানে যেটা থেকে যাবে, মানে সারা মানে যতদিন এই পৃথিবী চলবে থেকে যাবে। ওই যে যখন হট করে রিচ হয়ে যাচ্ছে একটা গানে, বাইরে গিয়ে আমাদের কাজবাজ করতে হয় সবাইকে, মানে ওই যে হট করে প্রচুর রিচ হয়ে যাচ্ছে, তারপরে পরবর্তী 2 মাস 3 মাস বা 1 বছর পর গানটা আর কেউ বাজাচ্ছেই না, চালে তার জায়গায় আর একটা গান চলে যাচ্ছে। সেই গানগুলো মানে খুব একটা ভ্যালু হয় না। অ্যাবসলিউটলি। মানে শিল্পী হিসেবে চারজনকেই জিজ্ঞেস করবো, এই যে ধরো বাণিজ্যিক সাফল্য, মানে কমার্শিয়াল সাকসেসকে তোমরা কীভাবে ডিফাইন করো? মানে সাফল্যের চাপ তো সবসময়ই থাকে, সেটা মৌলিক গান তৈরির সময়ও থাকে, যেটা একটু আগে কথা বলছিল যে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, কীভাবে পৌঁছানো যায়। তো সাফল্যের চাপ কি থাকে, নাকি সফল হলে সাফল্যটা ধরে রাখার চাপ থাকে? কোনটা? আমার এটা আমার একটা ওর কথাটা খুবই ঠিক।
সফল তো হয়ে যাওয়া যায়, কিন্তু সেটা কতদিন থাকবে বা কত বছর থাকবে, এবং যাদের যত বছর রয়েছে তাদের চাপ কি ততটা বেশি, নাকি যে যত লাইটলি নিচ্ছে তার ততটা ইজিলি সেই জিনিসটা ধরে রাখছে? মানে সত্যি খুব সত্যি কথা বলতে মানে ওই ভালোবাসার মরশুম হওয়ার পর মানে লোকজন আমার থেকে সবসময় 24 ঘন্টা ওরকমই গান এক্সপেক্ট করে, মানে যেটা ভুল, সেটা যেটা প্রচন্ড ভুল। মানে এটা নিয়ে আমি আমার একসময় অ্যাংজাইটিতে ভুগেছি যে আমি তো এরকম আর একটা গান বানাতে পারবো কিন্তু মানে হবেও না, হবেই না। আমি ধরেই নিচ্ছি ওরকম গান আর হবে অন্যরকম হবে, সেটা অন্যরকম ভালো হবে, অন্যরকম ভালো হতে পারে, ফিক্স নয় মানে এটা খুবই সেটা খুব সাবজেক্টিভ না পুরো ব্যাপারটা, মানে ভালোটা কি, ভালোটা কি এটা একটা আপেক্ষিক। হ্যাঁ মানে ভীষণ সাবজেক্টিভ। আর আই থিঙ্ক সাকসেসের ডেফিনেশনও খুব আলাদা সবার জন্য, সো সেটা আমি একটা কোনটা ব্যাপার। পেলে খুশি হচ্ছি ভীষণ, যার জন্য মানে আমি কি এখন এই ফিল্ম মিউজিক করতে করতে নিজের পছন্দের গান না বানাতে পেরে আমার মাঝে মাঝে কষ্ট হয়। যে আমি সবসময় কে কোনটা চাইছে আমি সেইটা ফরমাইশি গান যেটাকে বলে, যেটা মানে সবসময় করতে ভালো লাগে না কিন্তু করতে হয়। আমার মজা হচ্ছে যে আমার একবার মনে হচ্ছে একবার একটা খুব প্রেস্টিজিয়াস জাজ ক্লাবে বাজিয়ে, ঠিক আছে, পরের দিন কলকাতায় ফিরে তারপরের দিন একটা গুঁড়ো মশলার অ্যাডের মিউজিক করলাম। So, you know, it is what it is. বছর ধরে মানে লক্ষ্মী ছাড়া যে মেনটেন করেছে জায়গাটা, হ্যাঁ। ব্যান্ড সংস্কৃতির বিবর্তন হয়েছে, আমি সে নিয়েও তোমাকে Of course, প্রশ্ন করবো। হ্যাঁ। মানে আগে ধরো আমাদের অনেকেই বলেন এটা, মানে আমাদের জেনারেশনে যে উন্মাদনা ছিল ব্যান্ড নিয়ে, এখন হয়তো সেই উন্মাদনা অনেকটাই কমে আসলে গেছে। যেটা সমস্যা হচ্ছে 2010-এর পর থেকে যেটা শুরু হলো যে হঠাৎ করে টেলিভিশন এবং রেডিও স্টেশনে স্লট কেনা শুরু হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে। তো তখন কি হলো, তার আগে অবধি হচ্ছে গান বেরোচ্ছে, গান বাজছে, ভিডিও বেরোচ্ছে, ভিডিও বাজছে। তো তখন আমরা রিয়েলাইজও করিনি, ঠিক আছে, যে গান বাজছে ফাচ্ছে না। 2 বছর পরে হঠাৎ দেখা হচ্ছে গান তো বাজছে না। তখন গিয়ে বললাম যে কি, বলো না তো হ্যাঁ দিন নিশ্চয়ই চালাবো, কিন্তু যদি আপনি অ্যাসিওর করতে চান তাহলে স্লট কিনতে হবে। সেটার অঙ্কটা দেখলাম যে ও আচ্ছা, তাহলে তো মানে বাবাকে আম্বানি ফাম্বানি হতে হবে, ঠিক আছে, যেরকম অঙ্কটা সেটা দাঁড়াচ্ছে। সো সেটার ফলে কি হলো যে মেইন স্ট্রিম মিডিয়াম থেকে নিজের তৈরি এখন ইন্ডিপেন্ডেন্ট গান সেগুলো বন্ধ হয়ে গেল চালানো। এখন যেটা হচ্ছে ইন্টারনেট আছে, উইচ ইজ কাইন্ড অফ নিউট্রাল, টোটালি নিউট্রাল তো নয়, বাট ইউ স্টিল হ্যাভ সাম পাওয়ার। সো নতুন কিন্তু ছেলে মেয়েরা এখন পুরো রাজ্যে, শুধু কলকাতায় না, প্রচুর ভালো ভালো ব্যান্ড আছে যারা প্রচুর ভালো কাজ করে। আমি তাদের গান শুনতে পাই, আমি কম্পিটিশনস গুলো জাজ করতে চাই। এবার মাথায় রাখতে হবে যে এটা মেইন স্ট্রিম নয় এখন, কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু মেইন স্ট্রিম মিউজিকের বাইরে অনেক কিছু নিয়ে অনেক কিছু হয়। সো আই থিঙ্ক হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ টু হ্যাভ আ ভেরি স্ট্রং প্যারালাল সিন। মানে 1995 সালে ওই সময় প্যারালাল কারা ছিল তাদেরকে নিয়ে নিজের প্রচুর গান তাদের দিয়ে গাওয়ালো ইত্যাদি, সেগুলো এখন মেইন স্ট্রিম হয়ে গেছে সবকিছু। কিন্তু প্যারালাল সিনটা খুব ইম্পর্টেন্ট বিকজ, এবং সেটা সবাইকে একটু একসাথে করতে হবে। আমি এখন নিজে ফেস্টিভ্যাল অর্গানাইজ করি ছোট ছোট, বিকজ আমার মনে হয় যে এত বছর থেকে আমারও কোথাও একটা দায়িত্ব আছে আমার এখানে সিনের জন্য কাজ করার। কিন্তু আমি এটা বলতে পারি যে নতুন ব্যান্ডে এখন যারা বাজায় ওরা তো সব ইন্টারনেটের সময়কার, মানে ওদের মতো কি ওর থেকেও ছোট যারা বাজাচ্ছে, ওরা কিন্তু 16-17 বছরে যখন যেটা বাজাচ্ছে কয়েকজন, আমি ওই বছরগুলো ভাবতেই পারতাম না বাজাবো কি, বিকজ ওরা তো এক্সপোজারটা পেয়েছে। সো দে আর রিয়েলি গুড, ঠিক আছে। সং রাইটিংও খুব ইন্টারেস্টিং, সবাই খুব আলাদা। আগে যখন ব্যান্ড কম্পিটিশনগুলো জাজ করতাম, অনেক আগে ব্যান্ডে মাতারাম বলে একটা বিশাল বড় কম্পিটিশন ছিল, সেটা যাচ্ছিলাম আমি, কেবিএল ওয়ান অফ দ্য রকস্টার্স, হেন তেন ব্লা ব্লা ব্লা। 80% ব্যান্ড খুব বাজে হতো, 20% ভালো হতো। এখন উল্টে গেছে, এখন 80%ই খুব ভালো। কিন্তু তাদের একটু স্পেস দিতে হবে, তাদের বাজানোর জায়গা দিতে হবে। আমার ভীষণভাবে মনে হয় কোনো একটা ইন্টারনেট রেডিও স্টেশন চাই যারা ইন্ডি মিউজিক বাজাবে আর নতুন গান বাজাবে। নস্টালজিয়ার জন্য তো অনেকে আছেন, সেটা দরকার। পুরোনো গান যাতে আমরা না ভুলে যাই, সেটাকে উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের শুরুটা কোথায়, আগে কি ছিল, ওগুলো তো থাকতে হবেই। কিন্তু তার মানে এই না যে আমরা নতুনটাকে চেপে দেবো।
তাহলে এইগুলো স্বর্ণযুগ হবে কি করে, বা এগুলোকে নিয়ে লোকে নস্টালজিয়া করবে কি করে কোন 20 বছর পরে? তুমি এই যে বলছো না যে 80% এখন ভালো আসছে যারা হুম, কাজ হুম, করছে, হুম। কিন্তু আমি যদি বাংলা নিরিখে বলি বাংলা ব্যান্ড বলতে কিন্তু এখনো সাধারণ এইটাই মানুষ তো তিন-চারটে ব্যান্ডই কারণ, আছে। কারণ ওই গানগুলোকে তো মানুষের কাছে পৌঁছানোর রাস্তায় আটকে দেওয়া হলো। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে নিজের বানানো গান করে কনস্ট্যান্ট শো করতে পারি আমরা পুরোনো ব্যান্ডরাই শুধু, কারণ ওই সময় সেলিব্রেটেড হয়েছিল গানগুলো, যখন আমরা বার করেছি সাথে সাথে মানুষের কাছে কারণ ছড়িয়ে এরা দেওয়া। যখন পরিচিতি পেয়েছে বা জনপ্রিয়তা পেয়েছে তখন আমরা বড় হচ্ছি এক্স্যাক্টলি। এবং আমাদের মনে ওই নস্টালজিয়াটা রয়েছে ওই গানগুলো, Exactly. এই ব্যান্ডগুলো। বাট হোয়াট অ্যাবাউট দ্য পিপল Exactly. হু হ্যাভ কাম নাও, যেটা দাবুদা আই টোটালি Exactly. এগ্রি উইথ ইউ। ইনফ্যাক্ট এখানে যে ফেস্টিভ্যালটা হচ্ছে কালকে যেখানে বাজাবো, আমি সাগনিক লাইরি বলে একজনের সাথে পারফর্ম করছি। ওর একটা ব্যান্ড ছিল ক্রস রোডস বলে, ও ব্যান্ডেলের ছেলে, ভীষণ ভালো কম্পোজিশন, হি ইজ রিয়েলি অ্যামেজিং। ওর লেখা, সুর, অ্যারেঞ্জমেন্ট সেন্স এত ভালো, আর ওর প্রত্যেকটা পয়েন্ট কেউ জানে না। ও কিন্তু পরপর অ্যালবাম বার করে যাচ্ছে, কিন্তু কেউ যদি শোনে তখন দেখবে ওটা কত রিচ। সো এরকম অনেকে আছে। আর যেটা বারবার বলছি, আগের মতো শুধু ছেলেরাই বাজায় না, মেয়েরাও এখন ফাটাফাটি ড্রামস বাজাচ্ছে, বেস বাজাচ্ছে, আমি সারাক্ষণ দেখছি। এবং ঝাড়গ্রাম থেকেও নিউ মেটাল ব্যান্ড হয় এখন, মানে ইটস রিয়েলি ইনক্রেডিবল। জাস্ট একটু সাপোর্ট, তাহলে না একটা অপূর্ব জিনিস হবে। দরকার নেই মেইন স্ট্রিম, প্যারালাল ক্যান বি স্ট্রং অলসো। সো আমি তো অনেক পসিবিলিটিস দেখতে পাচ্ছি, জাস্ট একটু সবাই মিলে সাপোর্ট করতে হবে, এই যা। Absolutely. এই যে ভিজিবিলিটি জায়গাটা বলছো, মানে শুধু ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে না, মানে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রেও বলি, মানে বাংলা গানে এখন যে মৌলিক গান তৈরি, সিনেমার গানের বাইরে যেগুলো তৈরি হচ্ছে, মানে সেগুলোকে আরো বেশি করে ভিজিবিলিটি করে করা যায়। রেডিও চ্যানেলে কম বাজছে, মানে আমরা চারপাশে অত শুনতে পাই। অ্যাকচুয়ালি গান তো গান, সেটা সিনেমা হোক যাই হোক, Absolutely. ডিফারেন্স একটাই, সিনেমার গান একটা ভিডিও পাচ্ছে, যেটা মৌলিক গানের ক্ষেত্রে ওই ভিডিওটা না করলে মানুষ খালি শুনছে। মানে একটা সিনেমার গান হলে অটোমেটিক্যালি সেই গানটার একটা ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু মৌলিক গানের ক্ষেত্রে আমি যদি ইউটিউবে একটা ছবি দিয়ে বা একটা পোস্টার দিয়ে সেই পোস্টারটা দিয়ে গানটা আপলোড করে দিই, গানটা কেউ শুনবে না। কিন্তু ভিডিওস হচ্ছে, কিন্তু এখন মৌলিক গানেরও ভিডিওস হচ্ছে। ভিডিও হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে সেই জাঁকজমক ভিডিওটা বানানো হ্যাঁ, মানে পসিবল সেটা হচ্ছে না। করতে হবে, সবার ক্ষেত্রে ওই অ্যাডটা দেওয়া সম্ভব না, যেটা আজকে একটা বড় প্রোডাকশন হাউস পারবে, যাদের কাছে ওই টাকাটা আছে। সো ইট কামস ডাউন টু দ্যাট। আগে ওটা ছিল না। ইউ জাস্ট নিড টু, মানে ইউ জাস্ট নিডেড টু মেক ইউর মিউজিক। আমরা তো বলো না, আমি তো মানে আবার বছর কুড়ি পর খালি শুনতাম, শুনেই আমাদের ভালো লাগতো। আবার বছর কুড়ি পরে সবচেয়ে মজার গল্প হচ্ছে, যখন অ্যালবামটা বের হয়, বই মেলাতে কোনো পাবলিসিটি করা হয়নি, স্টলের বাইরে গোল করে বসে গান গাওয়া হতো, ভিড় হতো, বলা হতো এগুলো কি গান, বলা হতো স্টলে পাওয়া যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে ইট ওয়াজ ডান, ইন্ডিপেন্ডেন্ট, মানে একদম ইন্ডিয়ান। কিন্তু ঠিক আছে, ওটা 95 সাল, তখন ওইভাবে করেছিল বাবা। এখন হয়তো একটু এটা অন্য হবে, কিন্তু করা যায়। মানে অনেকে আছে এবং সবাই খুব আলাদা। তারা কেউ আমাদের পুরোনো ব্যান্ডগুলোর মতো না, তারা তাদের মতো। দে হ্যাভ দেয়ার ওন সাউন্ড, সং রাইটিং এর ধরনটা আলাদা। সো এবং আমার ভীষণভাবে মনে হয় আজকে পশ্চিমবঙ্গে যত রকমের মিউজিশিয়ানস আছেন, গায়ক গায়িকারা আছেন, কম্পোজার্স আছেন, আমরা কিন্তু জাস্ট মাসে মাসে বড় ফেস্টিভ্যালস করতে পারি জাস্ট লোকাল আর্টিস্ট নিয়ে। সো অল ইউ নিড ইজ, যেটা অন্বেষা বলছিল, যে পেট্রনস না থাকলে আর্ট এগিয়ে যাওয়াটা একটু কঠিন। এই যে ভিজিবিলিটি তুমি বলছো, ভিজিবিলিটির শুধু কিন্তু আর্ট, ইটস কোয়ালিটি অ্যান্ড আর্টিস্ট, এটার জন্য নয়। ভিজিবিলিটির জন্য একটা নেটওয়ার্ক দরকার, প্যাট্রনেজ দরকার হয়, যেটা আমার মনে হয় আমি নিজে ফেস করেছি 2 বছর আগে। আমার ছবির গান একটা রেডিও স্টেশন, আমি নাম নিচ্ছি না, তারা বাজাচ্ছে, তাদের রুল অনুযায়ী আমি যখন বলেছি যে আমার অ্যালবামের গানগুলো তাহলে বাজানো হোক, সেটার জন্য কি পদ্ধতি বলো, কি? তখন বলো না আমরা নন ফিল্ম বাজাই বা বাজাবো না। এখন কিন্তু যেহেতু সিনস আর চেঞ্জিং, তারা কিন্তু বাজাচ্ছে। সো টাইমস চেঞ্জ। এরকম আমি নিজেও ফেস করেছি অ্যাজ এ সোলো আর্টিস্ট। আমি বলবো ব্যান্ডের সিনটা গাবুদা ভালো, অনেক বেশি জানে এবং ভালোভাবে খুব আর্টিকুলেট করলো। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আমি নিজে ফেস করেছি বলে আজকে এই ঘটনাটা আমি তুলে তোমাকে মেনশন করলাম, যে প্রচারের আলো একটা জিনিস পাবে কিনা তার জন্য অনেকগুলো কি বলবো, মানে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আমরা যেগুলোকে বলি, তার মধ্যে পপুলার কালচার আছে,
আমাদের ফ্যামিলি আছে, স্কুল আছে, বিভিন্ন মিডিয়ামগুলো যেগুলো সারাক্ষণ আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে কোনো না কোনোভাবে, সেইগুলো আমাদেরকে কি দেখাচ্ছে? সেইগুলো আদৌ আদৌ কি কোনো হায়ারার্কি তৈরি করছে যে এটা ভালো এটা খারাপ, এটাই শুনবে, এটাই দেখবে, এই সিনেমাটাই দেখবে? Absolutely. মানে মানে আমাদের যা ফিড করানো হচ্ছে হ্যাঁ, আমরা দেখছি সেটা। এক্স্যাক্টলি। তো সেটার বাইরে দেখতে শিখবো কি করে আমরা যদি সারাক্ষণ ওই, এবং ইনফ্লুয়েসড হতে মানুষ বাধ্য, কারণ এত বেশি হ্যামার করা হয়। আর এখন ডিউ টু সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক হার্ডলি চয়েসের যে ব্যাপারটা, ফ্রি উইল, যে আমি এটা দেখবো কি দেখবো না, সেটাও অনেকটা কমে গেছে। কারণ চাইছি না দেখতে, সেটাও ফোন খুললে একটা জিনিস এসে যাচ্ছে। সো আননেসেসারিলি আই এম কনজিউমিং সামথিং উইচ আই ডোন্ট ওয়ান্ট টু। তো এই ফ্রি উইলটা দিনে দিনে আরও মানে কি বলবো নষ্ট হয়ে যাওয়াতে, এই যেই মিডিয়াগুলো মানুষের মনে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে থাকে, তার মধ্যে পপুলার কালচারটা একটা মেন ব্যাপার। তাতে মিডিয়া আছে, নিউজ প্ল্যাটফর্মসগুলো আছে, তারা কোনটা সত্যি হিসেবে ন্যারেটিভ হিসেবে ঠেলছে, বাকি সত্যিগুলোকে চেপে দেওয়া হচ্ছে কিনা, পুরোটাই এই এসেনশিয়ালিজমের খেলা। ব্যাপারটা এই হায়ারার্কিটা না থাকলে ভালো, তাহলে এভরিথিং উইল গেট ইটস ডিউ। প্রত্যেকটা জিনিসেরই সামনে আসার সেই সুযোগটা, ফেয়ার সুযোগটা পাওয়া উচিত। তারপরে মানুষ ডিসাইড করবে। হ্যাঁ, মানুষ ডিসাইড করবে তার কোনটা চয়েস, রাইট? সে জানলোই না একটা ভালো সিনেমা এসে চলে গেল, ঠিক। সে জানলোই না একটা ভালো ব্যান্ড এসে পারফর্ম করে চলে গেল। ঠিক কথা। আমি আজকে এই জায়গাটায় তোমাদের এখানে না আসলে জানতে পারতাম না কলকাতা শহরের বুকে এরকম একটা জায়গা আছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট শিল্পীরা এসে পারফর্ম করে। এবং খালি It's বাংলা wonderful. খালি বাংলা গান। খালি বাংলা গান। It's a matter of pride. Absolutely. এই ট্যাভার্নে কিন্তু মানে নিয়মিতভাবে বাংলা গানের চর্চা হয়, মানে এটা খুবই একটা ইউনিক ও অপূর্ব এটা। ভীষণ এটা ভালো দারুণ। তো এরকম আরো 10টা হোক, মিউজিশিয়ানসদের খুব সেটাই রিলিফের জায়গা, অ্যাবসলিউটলি, মানে যারা বাংলা গান অ্যাবসলিউটলি। গাইতে ভালোবাসে। তুমি একটা জায়গায় এসে শুধু বাংলা গান শুনতে পারবে, Exactly. এটা এর থেকে কোথায় আমাদের কিছু হতে পারে আর কি চাই বলো তো? সেই Wonderful. এখানে একটা জিনিস বলো, এই যে ধরুন ওভার দ্য ইয়ার্স মানে শ্রোতাদেরও চরিত্র বদলাচ্ছে, এই ট্যাভার্নের কথাই যদি বলি, মানে এখানে তো গান শুনতে আসছেন মানুষ। আসছে এই তো। নতুন শ্রোতারা কি চায়, মানে তোমরা যখন একদম নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে ইন্টারাক্ট করো বা দেখা করো বা কথা বলো, মানে তারা কি চায় বলে বলো? এটা অঙ্কিতা বলি, হ্যাঁ, ইজ এটা দ্য তো ওনলি ও জানে। জেন জি আর্টিস্ট। তুই বল। অ্যাকচুয়ালি সবাই এত মানে এত সুন্দর সুন্দর কথা বলছে, আমি অনেক কিছু আজকে বাড়িতে শিখে ফিরছি এখান থেকে। এবং আমি সত্যি জানি না জেনজি মানেটা কি। আমি কিছুক্ষণ আগেই জিজ্ঞেস করছিলাম যে কি মানেটা কি জেনজি। 97 এর পরে যারা বাচ্চা, যারা বেসিক্যালি এখন বলতে গেলে যারা বাচ্চা এখানে শুধু ছোট, তুমিই আছো, আর যারা সারাক্ষণ রিল ছোট, দেখে, যারা সারাক্ষণ রিল দেখে আর সেলফি রিলস বানায়। আচ্ছা okay. রিলস বানায়, হ্যাঁ রিল তো আমিও দেখি। আমার প্রচুর জেনজি কাজিনস আছে, ভাই বোনেরা। তো তুই বল এই এদের পার্সপেক্টিভটা বল, তুই বুঝতে চাই। বাবা খুব কঠিন একটা কোশ্চেন এসছে আমার কারণ কাছে। ও জেনজি হলো, আমি ওর সাথে মানে একটু মিশে কথা মনে বলে আলাদা। থেকে যা বুঝেছি, ও মনে মনে জেনজি। মনে মনে। আচ্ছা, আমি কিন্তু তবে একটা জিনিস অ্যাড করতে চাই। আমি কিন্তু জেনজিদের থেকে অনেক কিছু শিখেছি, যেগুলো আমার মনে হয় অ্যাটলিস্ট আমার বয়সী লোকেদের বেশ কিছু আমার মনে হয় ইনকারেক্ট জিনিস ছিল, সেগুলো আমি কয়েক বাচ্চাদের থেকে দেখে ওয়াও, ইউনো হ্যাঁ, নিশ্চয়ই। এটা। সো মানে প্লিজ মানে ডোন্ট থিঙ্ক যে আমরা বলছি তুমি জেনজি মানে but না, না, তোমাদের- একদমই। তোমাদের অনেকগুলো ভালো জিনিস আছে যেগুলো ইউনো উইচ ইজ হেল্প মি In fact, বি speaking বেটার। of her, অঙ্কিতা herself is a great talent. তো আমি বল তুই বল। আমি আপ্রোচ আমি বলার জায়গাতে নেই না, এখন। আমি এমনি খুব জেনারেলি ভালো। জানতে চাইছি, মাইন্ড মানে কেন? নতুন প্রজন্মের শ্রোতারা মানে কি শুনতে চাইছে এখন ইন জেনারেল? আমি কিছুক্ষণ আগেই বললাম যে নতুন জেনারেশন যারা, আমার মনে হয় যে তারা খুব ভাবে ফোন বা এই সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড বেশি। মানে তারা মানে এটা আমি দেখেছি এখন খুব একটা কথা বেরিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার। মানে এটা আমি জানি না মানে নিশ্চয়ই সবাই শুনেছে। হ্যাঁ, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার, সবাই ইনফ্লুয়েন্সার, Exactly. কিন্তু তাদের ভিডিওতে কি দেখা যাচ্ছে তারা কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্সই করছে না। তা আমার সব থেকে বড় কোশ্চেন এটা যে যখন আমি ইনফ্লুয়েন্সার বলছি নিশ্চয়ই কোনো ভালো বিষয় নিয়ে আমি ইনফ্লুয়েন্স করছি, এক্স্যাক্টলি। তো সেটা কেন তার ফিডে, এখন ফিড বলে সেটা, তার পেজে বা তার প্রোফাইলে কেন থাকবে না? তো আমার মনে হয় যে এখনকার পুরো বিষয়টাই না খুবভাবে ওই সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে। তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার গান ভাইরাল, আজকে তুমি সব জায়গায় ভাইরাল, বা আজকে তোমার তোমার এটা নিয়ে তোর কি মতামত? তোর এটা- কি এটা ভালো লাগে না খারাপ লাগে না নিউট্রাল?
এটা নিউট্রাল বলতে এটা আমার যেটা মনে হয় যে সময়ের সাথে সাথে আমাদের একটা সময় ছিল রেডিও, তারপরে এসছে টিভি, এখন সবার হাতে ফোন। আবার জেনারেশনটা হয়তো ফোন থেকে অন্য জায়গাতেও যাবে। মানে আগে কিপ্যাড ফোন ছিল, সেখান থেকে এসছে স্মার্টফোন। তো এটা আমার মানে ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞেস করো, ভালো খারাপ দুটো দিকই আছে। এটা হ্যাঁ একদম, এটা ভালো আছে আর এটা খারাপ মানে আছে। একটা ভালো কন্টেন্ট যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেটা মানুষের কাছে পৌঁছায়, তাতে ক্ষতি নেই, কিন্তু খারাপ কন্টেন্ট গুলো যখন বেশি পৌঁছে যায় সেগুলোকে ছাপিয়ে এটা মানুষের উপর ডিপেন্ড করে। মানুষ এখন ভালো থেকে খারাপটা বেশি শুনতে পছন্দ করে। আমি ভালো না, কোনটা না, খারাপ কোনটা মানে ভালো intention। না খারাপ আমি বলছি যেটা মানে কন্ট্রোভার্সি থাকতে হবে একটা কিছু। হ্যাঁ, ব্যাপারটা মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইটা। মশালেদার। হ্যাঁ। একদম ঠিক কথা। মানে তার জায়গায় তুমি কোনো সুস্থ কিছু করলে, সুস্থ সংস্কৃতি যেটাকে বলে, একটা সুন্দর বছরে সবকটা গানই সুন্দর। আমি বলছি আমি কোনো গান কি ছোট না রে, করছি সব না। গান সুন্দর। না, আমি নরমালি বলছি আমি সব গানই একটু সুন্দর। অ্যাগ্রি করতে পারছি না। সরি, ঠিকঠাক পূজা সব আমি গানই দিয়ে ভালো। দিলাম কিন্তু। না না, সবার পার্সপেক্টিভ থেকে বলছি, সবার জন্য সব গান যে সুন্দর, আমি সবার দিক থেকেই বলছি। কিন্তু মানে আমরা যেটাকে ভালো ভাবি বা মানে আমি এখন বুঝি অন্যের সাথে যেটাকে ভালো বলছি, সেটার বাইরে তো নিশ্চয়ই কোনো খারাপ আছে। খারাপটা যখন আমাদের ফিডে বেশি আসছে, এই সেম জিনিস যখন আমরা বেশি দেখছি, আচ্ছা তখন কি আমাদের মধ্যে থেকে কোশ্চেনটা আসতেই পারে, তার মানে কি আমাদেরটা খারাপ, বা আমাদেরটাকে আমরা কিছু মানুষকে প্রেজেন্ট করতে ভুল করেছি, তার গান বা তার বেশি নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু তার তো মনে হচ্ছে যে এই জিনিসটা নিজের একটা কনফিডেন্ট থাকে এর থেকে আমি তো অ্যাটলিস্ট 1% হলেও বেটার করবো কিছু একটা। তো সেই জায়গা থেকে মনে হয় যে যখন সেরকম গান এখন সোশ্যাল মিডিয়া ধরুন প্রমোট হচ্ছে, তখন আমরা কোনো আমাদের তরফ থেকে কোনো গান বানাচ্ছি, সেটা যখন হচ্ছে না, তখন একটা কোশ্চেন আসে নিজের মধ্যে যে তাহলে কি ভালো করতে পারছি না, তাহলে কি আমারটাই খারাপ জিনিস শেষ। আনবি না একদম। তো এটাই মনে হয়, এটা মনে হয় যে এটা আমার মনে হয় এটা আমার মতো বয়সে অ্যাডভাইস দিয়ে দিয়েছে। আনবি না। একটা লোক চরম বেসুরো গাইছে, সেটা দেখে লোকজন হাসাহাসি করছে এবং ওটাই বেশি শেয়ার করছে। আমার গানটা সুরে আছে, লোকে কম শুনছে, আমার কি যায় আসে তাতে? মানে আমি খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমি অনেক সোশ্যাল মিডিয়াতে বোকা জোক পোস্ট করতে থাকি, ঠিক আছে, জাস্ট আমি মজার, ওগুলো মজার। আই ডু ডাম মজার, থিংস, ঠিক মজার। আছে, এআই নিয়ে বোকা AI ছবি নিয়ে, বানাই, হ্যাঁ। আমি যা ইচ্ছে তাই করি, ঠিক আছে। তো আমি দেখি, ক্রিয়েটিভ ফ্রিডমের জায়গা। হ্যাঁ, আমি দেখি আমার বোকামোটা বেশি অ্যাপ্রিসিয়েটেড দ্যান মাই সিরিয়াস স্টাফ, সো ইট ইজ হোয়াট ইট ইজ। কিন্তু আমি সিরিয়াসলি যেগুলো করি সেগুলো যারা অ্যাকচুয়ালি ফলো করে, পছন্দ করে, আই নো ওরা সবসময় আমার ওই কাজগুলো ফলো করছে। সো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জানা যে খারাপ ভালো অ্যাকচুয়ালি কে। কিন্তু আমি নিজেকে সত্যি আমার জেনজি বলতে যেটা আমি শুনলাম যে বিষয়টা, আমি হয়তো তুমি জেনজি মনে বলতে মনে পারি, millennial। বাট আমার বলতে পারি না তুই জেনজি। আমি বললাম তো আমি জেনজি, কিন্তু আমার মানুষ মানসিকতাটা না, আমি জেনজি, আমি মানছি। তোমরা বলে যে 90s এর পর থেকে জেনারেশন ওয়াইজ জেনজি আমি, বাট আমার মানে থিঙ্কিং প্রসেসটা আমার কেন যেন মনে হয় একটুখানি পুরোনো দিনের বাট এটা আমার বাবা মার জন্য। কিন্তু আমি আবার বলছি, জেনজির অনেক জিনিস আছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আই উইশ আই থট লাইক দ্যাট। মানে অনেক কিছু অনেক বেটার করে। মানে ইভেন আমি দেখি আমার বন্ধু বান্ধবরা যে কর্পোরেট সেক্টরে আছে না, ওরাও বলে যে ওয়াও, এটাই ভাবলো কি করে। জেনজির আমি যেটা লক্ষ্য করছি, প্রচুর জিনিস। দে আর ভেরি ফোকাসড। আমাদের ছিল না। আমাদের ছিল They are very tech savvy, I think. হ্যাঁ, এবং ফোকাস কম্পার্টমেন্টালাইজ করে রাখে। করবে এরকম একটা আছে। আই থিঙ্ক প্রত্যেকেরই, মানে আমরা যখন ছোট ছিলাম পাড়ার জেঠুরা তো বলতো ওরে বাবা তোমরা তো মানে একদম অন্যরকম, কি যে বলো বুঝতেই পারি না, এসব বলতে ফলতো আমাদের। সো ইউনো সব আলাদা, আমরা ডিফারেন্ট। একটা জিনিস বলো, মানে তোমাদের অঙ্কিতা এখানে তুলনায় অনেকটাই নতুন, মানে ক্যারিয়ারের যদি আমি বয়সের সংখ্যা বলি, ক্যারিয়ারের বয়সের সংখ্যা বলি, বাকিরা দীর্ঘদিন ধরেই আছো ইন্ডাস্ট্রিতে, মানে নতুন শিল্পীদের আমি মধ্যে- দীর্ঘদিন ধরে নেই। হ্যাঁ তুমিও নতুন না, আমি নতুন। আমি আমি 2022-এ মানে আমার পদার্পণ। Really? হ্যাঁ, 22? বাবা, হ্যাঁ, ও অঙ্কিতা সিনিয়র। হ্যাঁ, অঙ্কিতা senior। তুই সিনিয়র ভাই। অঙ্কিতা senior actually আমার। আমি এই প্রফেশনে খুব ভালো। আমি 2022-এ অ্যাকচুয়ালি মানে আমার মানে সবার থেকে সঙ্গীত পরিচালক হিসাবে ডেবিউ আমার 2022-এ। একদম। তা আমি তাও বলছিলাম, ধরো তোমাদেরও পরের যারা একদম নতুন প্রজন্ম যারা গাইছে, মানে জেনজিরও যারা লেট জেনজি বলো বা জেন আলফার যারা বলো, মানে তাদের এই নতুন শিল্পীদের মধ্যে কি প্রতিষ্ঠা করার খুব বেশি তাড়া দেখো, মানে কিভাবে দেখো আর কি তাদেরকে?
মানে তোমাদের জেনারেশন এবং যারা ওই artist পার্সপেক্টিভ ডিপেন্ড করে। আমার অঙ্কিতার গান প্রচন্ড ভালো লাগে, ও আমার গান গেয়েছে একটা তো গেয়েছে কীর্তনের পর কীর্তনে বলে একটা সিনেমা, আচ্ছা। দারুণ গেয়েছে গানটা মানুষের প্রচন্ড পছন্দ করেছে এবং আমি ওর মধ্যে তো ওই জিনিসটা দেখি না। অঙ্কিতা তো মানসিকভাবে ও খুবই খুবই অধ্যাবসায় করে একটা গান মানে পাঠালে সেটা ভালো করে শুনে। বাংলা গান নিয়ে যখন কথা হচ্ছে আমি মানে চারজনকেই জিজ্ঞেস করবো, তবে বাংলার বাইরে যখন পারফর্ম করতে যাও তোমরা, মানে তখন শ্রোতাদেরকে কেমন দেখো আর কি, মানে কি ধরনের রিসেপটিভিটি, বাংলা গান নিয়ে কতটা আগ্রহ, চারজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করবো। আমার এটা একটা খুব মিক্সড একটা সিন আছে, বিকজ লক্ষ্মী ছাড়া তো আমরা যখন বাইরে গেছি আমরা বাঙালি ডায়াসপোরার সামনে বাজিয়েছি পুজোর সময় কি আজকে এনএবিসি কি যাই হোক, সেটা সেই দেশের বাঙালিরা শুনেছে। আমার অন্য প্রজেক্টস আছে, আমার দ্য 3 Cs বলে একটা ব্যান্ড আছে যেটা হচ্ছে হাফ অস্ট্রেলিয়ান হাফ এখানকার তিনজন আমরা। সেই ব্যান্ডটায় কিন্তু প্রচুর ইনস্ট্রুমেন্টাল মিউজিক হয়। আমাদের একজন মেম্বার হচ্ছে কালিম্পংয়ের নেপালি গানও হয়, ইংরেজি গানও হয়, বাংলা গানও হয়। সো রাজু দাস বাউল গায়ও, আমি পৃথিবীটা নাকি ছোট হতে হতে গাই। সো আমরা কিন্তু ওখানে বাঙালিদের জন্য শুধু বাজাচ্ছি না, ওখানে আমি ফেস্টিভ্যাল বাজাচ্ছি। আমি যেটা দেখছি যে, এবং সেটা অনেককেও বলতে শুনলাম যে এখন না তুমি কোন ভাষায় গান করছো ওরকম লোকজন ওরকম স্টাক আপ নয় সেটা নিয়ে, দে আর ওপেন টু নিউ থিংস। মানে হয়তো লোকজন শুধু ইংরেজি গান শুনে শুনে হয়তো বোরও হয়ে গেছে, তো সেখানে তো সেই গানগুলো ভীষণ ভালো রিসেপশন হচ্ছে। সো আমার ওটাই বলার যে অনেকটা বড় পৃথিবীটা কিন্তু, ঠিক আছে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে লিমিটেড হয়ে থাকতে হবে কোথাও একটা আর কি। সো ওটা একটা অন্য ধরনের অডিয়েন্স। আমরা সব গান শুনতে পাচ্ছি, আমরা বলো এটা না কিন্তু এখন খুব ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো হয়েছে, আমরা সবকিছু শুনতে পাচ্ছি, বলো না ওপেন সাউথ ইন্ডিয়ান এত গান শুনি আমরা, সাউথ এক্স্যাক্টলি। কোনো ভাষার কিছু মাথা মুন্ডু কিছু বুঝি না, কিন্তু শুনতে ভালো লাগে। আর কৌতূহল হলে সার্চ করি কি বলছে গানটা। Right? So, Search করে দেখি। ভাষাগত হিসেবে অন্বেষার দিকে আমি জানি প্রচুর ভাষায় গান গেয়েছি। আমার বিশেষ করে অন্বেষার দিক থেকে জানার ইচ্ছা যে এত ভাষায় গান গেয়েছো, তোমার এক্সপিরিয়েন্সটা আমি একটু জানতে চাই এখানে। যখন যেই ভাষার কম্পোজাররা ডেকেছেন, আমার প্রথম যখন বিদ্যাসাগর স্যার ডাকেন চেন্নাইতে, তখন 16 বছর বয়স, আমার প্রথম তামিল গান। তো প্রথমবারটা ন্যাচারালি অত বড় কম্পোজার, ওখানে রাজা স্যার, রহমান স্যার, বিদ্যাসাগর স্যার, হোলি ট্রিনি, প্রথম গানটাই ওরকম একজন দিকপাল মানুষের জন্য, তো সেটা খুবই আননার্ভিং একটা ব্যাপার একটা বাচ্চা মেয়ের জন্য। বাট এইটা না কি বলতো অন দ্য জব ট্রেনিং এর মতো, মানে সুযোগ পেলে বুঝতে ভাষা সেখানটা মানে না সেরকম। ভাষা মানে কেন মানে নিশ্চয়ই তামিল তুমি ভাষা বোঝাতে- কেন বুঝতে যাবো? না, না, নিশ্চয়ই তোমাকে তো না, নিশ্চয়ই আমি ওই ট্রান্সলেট একটা- করতে একটা হয়েছে গানে- মানে- এসেই আমি ওর সাথে একটা কথা হচ্ছিল যে বাঙালি প্রচন্ড ভাবে অ্যাডাপ্ট করতে পারে, এটা বাঙালির হ্যাঁ, একটা আমাকে প্রচন্ড খুব বড় বলছিল। পাওয়ার। বাঙালি যে কোনো কালচার যে কোনো ভাষা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি adopt অ্যাডাপ্ট করতে পারে, যার জন্য মানে যে কোনো বাঙালি হিন্দিতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে মানে যেরকম স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে দেয়, অন্য ল্যাঙ্গুয়েজের কেউ এসে বাংলায় কিন্তু ওরকম পরিষ্কার মানে আমি বাংলা উচ্চারণ করে গাইতে পারে না, রাদার দেন বাঙালিরা অন্য ভাষায় যেরকম একদম পারফেক্ট। এখনকার অবাঙালি শিল্পীরা অনেক ভালো উচ্চারণ করে, তাও। কিন্তু তাদের কাছে সেই সোর্সটা আছে। আমি বলছি মানে অনেক বড় আর্টিস্ট, আমি বলছি মানে আমার তার মানে নখের যোগ্য আমরা কেউ নই, লতা মঙ্গেশকর বাংলা উচ্চারণের সব বলে ফেলতো অনেক, মানে আমরা শুনেছি হয়তো মানে, কিন্তু আবার কি কবিতা কৃষ্ণমূর্তির মতো বাংলা উচ্চারণ অনেক বাঙালি করতে পারে। একদমই তাই। মানে এরকম তো এক্সাম্পল হ্যাঁ দেওয়াই যায়, বাট এটা আই বেক টু ডিফার, এটা ওরকম বাঙালি ট্রেট বলে ধরা যায় না। এটি ইফ ইউ হ্যাভ গুড গ্রাস্পিং পাওয়ার ইউ হ্যাভ ইট, মানে ইদার ইউ হ্যাভ ইট অর ইউ ক্যান কাল্টিভেট ইট। এমন না যে ওটা নিয়ে কেউ একদম জন্মগত একটা ব্যাপার, ওটাকে কাল্টিভেটও করা যায়। যেটা অঙ্কিতা আমাকে জিজ্ঞেস করলো যে কীরকম অভিজ্ঞতা, আমি যেমনি রিজনাল ভাষায় বিভিন্ন ভাষায় গান করতে করতে শিখেছি। মালায়ালামটা একটু বেশি কঠিন লেগেছে, বেশি কঠিন লেগেছে। কোনোটা তেলেগুতে খুব বেশি গাই বলে এখন তেলেগুটা হিন্দির মতোই হয়ে গেছে, ইজি হয়ে গেছে, গাইতে গাইতে ওটা জলের মতো হয়ে গেছে। তো মানে বুঝে নিতে হবে হ্যাবিটটা তৈরি মানে হয়, মানে হ্যাবিট লিরিক্সটা কি বুঝে নিতে হবে। লিরিক্স মানে ওভারঅল দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে গেলে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমরা এখন কেউই ওইভাবে কাজ করে না। ডাইরেক্টলি স্টুডিওতে ডেকে নিল, ওখানেই গানটা দেখলাম, শুনলাম, লিখলাম। আমি তো ইংলিশে লিখে তাহলে মার্ক করে নি বাংলায়, আচ্ছা। সেটা কেউ বোঝে না, তো সুবিধা হয় আর কি। তো তখন যে থাকে আর কি, কম্পোজার থাকলো, লিরিসিস্ট থাকলো, গানের ওভারঅল মুডটা বলে দেয়। মানে আজকে তুই ধর
তেলেগুতে গাইতে গেলি বা কানাডায় গাইতে গেলি অসুবিধা কিছু হবে না, কারণ মেলোডির ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ থাকে অফকোর্স সুরটা শুনে তুই বুঝতে পারবি এটা পেপি গান না এটা প্রেমের গান, সেটা তো একটা সেন্স আছে আমার। সেটার জন্য সবসময় ভাষায় ডিপ ডাইভ করে ভাষা বুঝতে হবে এমন কোনো রুল নেই। আমি তো করি, আমি তো তামিল বলতে পারি, কিন্তু আমি তো তামিল গান গাই। তো ওরকম কোনো ব্যাপার না যে সবসময় ডিপ ডাইভ করেই শিখতে হবে, মানে ওরকমভাবেও শেখা যায় কাজ ওই তো করতে। সুরের ল্যাঙ্গুয়েজ আছে, যার জন্য ওইটাকে আমরা ইন্টারন্যাশনাল ট্র্যাক, আইটি ট্র্যাক, তাই না? এটা একটু তোমাদের কাছ থেকেও শুনবো, মানে তোমরা যখন বাইরে পারফর্ম করো শ্রোতাদের কেমন দেখো, মানে বাংলা গান নিয়ে তারা কতটা আবেগ? হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করবো, আমি তো অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। আমার ক্ষেত্রে আমার খুব ভালো লাগে যখন আমি বাইরে যখন দুর্গা পুজোর কনসার্ট করতে যাই, তখন একসাথে অনেক বাঙালি শ্রোতা পাই, যেটা আদারওয়াইজ ধরো যেহেতু আমি মানে হিন্দিতেও বেশ কিছু কাজ আমার মানে বাই গডস গ্রেস পপুলার কাজ রয়েছে, সেহেতু এরকম অনেক শোতেও আমার গান করার সুযোগ হয় যেখানে হয়তো বাংলা গানের মিক্সটা একটু কম, রেশিওটা হেরফের হয় আর কি। আর যেখানে বাঙালি শ্রোতা পাই, যেখানে দুর্গাপুজো উপলক্ষে মানুষ গান শুনতে এসছে, সেখানে যেসব গান হয়তো নর্মালি ঝুলি থেকে বেরোয় না বা শোতে পারফর্ম করা হয় না, একটা গান হয়তো চট করে গিয়ে দিলাম, তো সেটা একটা বাড়তি পাওয়া হয় শিল্পী হিসেবে, যে তখন তারা হয়তো এমন একটা কোনো গান আমার শুনতে চাইলো যেটা আমার ছবির গান নয়, যেটা আমার কম্পোজিশন, যেটা আমার ইউটিউব চ্যানেলে তারা হয়তো শুনেছে। তো এরকম তখন ওইটা মনে হয় একটা স্পেশাল, মানে ওই প্রাপ্তিগুলো থেকে যায়। মানে অবাঙালি শ্রোতারাও তো বাংলা গান শুনতে চায়। হ্যাঁ, এবার আমি এই ট্রেন্ডটা দেখলাম যে দুর্গাপুজোর কনসার্টে প্রচুর, মানে আমি আমার পোর্টল্যান্ডের মানে এইবারের লাস্ট টাইমের ট্যুরটায় পোর্টল্যান্ডের যে শোটা করলাম তাতে প্রচুর গুজরাটি, প্রচুর পাঞ্জাবি এসছে, মানে নো লেস দ্যান দ্য বেঙ্গলি অডিয়েন্স মিক্স। তো সেটা দেখে আমি অবাক হলাম যে তারাও ইন্টারেস্টেড হচ্ছে রেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, যে আমরা এই আর্টিস্টকে শুনতে এসেছি, ডাজেন্ট ম্যাটার, ইটস এ কনসার্ট এক্সপিরিয়েন্স, মানে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, মানে ওই ব্যারিয়ারটা নেই, এটা খুব ভালো। হ্যাঁ, আর এখন বোধহয় মানে যেটা সানাইও একটু আগে বলছিল যে এই যে সব ভাষার গান শুনছি, মানে ইন্টারনেট আমাদের সামনে এই অপশনটাও খুলে দিয়েছে। ধরো ওই যে একটা সময় শুধুমাত্র হিন্দি গান বা বলিউডের ভ্যালিডেশনের অপেক্ষা করতো শিল্পীরা, যে বলিউডে গাইতে পারলে, আমি অনেক আগের কথা বলছি, আমি যখন ক্যারিয়ার শুরু করেছি তখন তো ভীষণভাবে এটা ছিল, হ্যাঁ, এখন সেই ভ্যালিডেশনের মানে একটা হিন্দি গান হতেই হবে তোমার, মানে তখন এইটার লোকে রিপোর্টাররা আগে জিজ্ঞেস করে বলিউডে নতুন কি আসছে, মানে দ্যাট ইউজ টু বি আ প্রেশার, সেটা কিন্তু এখন নেই। নেই, ওই ভ্যালিডেশনের জায়গাটা হ্যাঁ, ভেঙে গেছে, মানে আঞ্চলিক যে কোনো ভাষায় গান রিলিজ হতে পারে, যে কোনো, মানে দ্য কাজ ম্যাটার্স অ্যাজ লং অ্যাজ ইট ইজ ভিজিবল টু দি অডিয়েন্স, সেটা না হলে কোনোটাই ম্যাটার করবে না। তোমার অভিজ্ঞতা কিছু বলো? পারফরমেন্স বাংলার বাইরে বাংলা গান বাংলা গান আমার এই সেমই আছে, একদম অনেশাদির মতোই আছে। বাইরে গেলে বিশেষ করে যখন আমরা মানে যেটাকে আমরা ইউএস ট্যুর বলি বা সব জায়গাতে, সেখানে বাঙালিদের বাংলা গান শোনার প্রবণতা বেড়ে অলরেডি থাকে বেশি, এবং ওখানে গিয়ে অনেক নতুন নতুন গান আমরা এক্সপ্লোর করি, মানে আমি নিজে করেছি বহু গান, যে গানগুলো আমি কলকাতায় থাকলে বা অন্যান্য যে কোনো জায়গাতে গাইতে পারি না, গেলে সত্যি পারি না। তো সেই জায়গা থেকে বাইরে গেলে, বাইরে বাঙালিদের পেলে আমার খুব বাংলা গান শোনাতে আমার নিজেরও ভালো লাগে। আমি রিসেন্ট একটা শো করেছিলাম নাইজেরিয়াতে, সেখানে আমি দেখেছিলাম মানে আমার একটি গান কমলা, মানে সেই গানটা তারা রীতিমতো জানে, মানে এটা আমি নিজে শুনে অবাক যে তারা আমার সাথে কমলা গানটা গাইছে। তো সেই বিষয়ের দিক থেকে বাংলা গান মানে আমার গাইতে সবসময় ভালো লাগে, এবং যেখানে বাংলা গানের একটা কি বলবো ওটাকে একটা একটা জায়গা দেওয়া হয় বাংলা গানকে, সেই জায়গাটা আমার খুব ভালো লাগে। এবং সেম বিষয় যে সব জায়গায় অডিয়েন্স সেম হয় না, তাও সেটা বাংলা গান গাইতে পারলে ভীষণ ভালো লাগে। আমার যেটা খুব ভালো লাগে যে হিন্দির মনোপলিটা এখন আর নেই, এটা আমার আমি সিনেমার ক্ষেত্রে প্রচুর মানুষ আমাকে হিন্দি গানের শিল্পী হিসেবেও চেনে, তবুও আমি এটা বলে আজকে খুব গর্বিত যে হিন্দির মনোপলিটা এখন, উইচ ইজ ভেরি গুড। না, আমার সিনেমার বাইরের গান কেউ আমাকে রিকোয়েস্ট করলে আমার খুব বেশি আনন্দ পায়। এরকম মানে বারবার রিকোয়েস্ট করেছে, হ্যাঁ। মানে মোস্ট রিকোয়েস্টেড হ্যাঁ সং কি আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম আমি সিনেমার বাইরের যে গানটা বানিয়েছি, গানটা যত না গান তার থেকেও মানে একটা স্টেজ অ্যাক্ট, ফুল একটা স্টেজ অ্যাক্ট ছিল, মানে গোপালদার জন্যই সম্ভব হয়েছিল। আমার একটা গান আছে একটা পাগল গান, ডায়েরি থেকে পালিয়ে গেছে। তো আমি ক্যানাডাতে যখন প্রোগ্রাম করতে গেছিলাম, শো করতে গেছিলাম, ওখানে আমাকে একজন এসে বলেছিল একটা পাগল গানটা হবে তো, আমার সব থেকে আনন্দ লেগেছিল ওইটা শুনে।
যে আমার সিনেমার মানে ওটা একটা, কারণ আমার তৈরি দীপাংশুদার লেখা, আমার সুর, উপলদার ফুল অ্যারেঞ্জমেন্ট একটা রুফটপ কনসার্টে করেছিলাম। তখন সব থেকে আমি এখনো যখনই আমাকে কেউ একটা বগল গান গাইতে বলে সব থেকে এনার্জি পেয়ে গেছি স্টেজে ওঠার আগে, যে না এটা ভালো। আমি মানে চারজনকেই জিজ্ঞেস করবো, এই যে এতক্ষণ যে আলোচনাটা হলো, ধরো আমরা বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে অনেক কথা বললাম, মানে তোমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা খুশি দ্য ওয়ে বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইজ শেপিং আপ? চারজনের কাছ থেকে আমি জানছি, এবং কী কী করা দরকার সেটা তোমাদের অভিজ্ঞতা দিয়েও বলতে পারো, যে তোমাদের ধরো রিসেন্ট কাজ অঙ্গীকারের ক্ষেত্রে বা যা যা আসছে, তো কী কী করা দরকার আরও ভিজিবিলিটি বাড়ানোর জন্য, এবং তোমরা কতটা তৃপ্ত এখন যেখানে দাঁড়িয়ে আছে বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক? জানাই শুরু কর। আমার এমনি আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, যে এই মৌলিক গান বানিয়ে মানে বিভিন্ন মিউজিক লেভেলকে খুঁজে তাদের দেওয়ার থেকে নিজের একটা প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল তৈরি করাটা খুব দরকার। যে যার জন্য যেখানে আমার কারুর ওপর ভরসা করতে হবে, আমি নিজের গানটা বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং সেখানেই শ্রোতারা শুনবে। গান তো মানুষ শোনাটাই ইম্পর্টেন্ট। আমার মনে হয় সবার মানে প্রত্যেক আর্টিস্টের একটা নিজের ইউটিউব চ্যানেল থাকা দরকার, যেখান থেকে তার পছন্দের তার কাজগুলো সে রিলিজ করবে, মানে কারুর কোনো মিউজিক লেভেলের ওপর ভরসা নেই। না মানে ন্যাশনালি যেখানে ধরো যা যা কাজ হচ্ছে এখন মিউজিকে, সেই মানে ন্যাশনাল জায়গাটার নিরিখে এখন বাংলা কোথায় দাঁড়িয়ে আছে? ন্যাশনাল বাজে সবটুকু জায়গা থেকে বাংলা, এটা মানে না, অনেক ভালো ভালো বাংলা collaborations ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বলতে independent গেলে music বলতে। বেশ মানে বাইরের জায়গা থেকে বাংলা ইন্ডিপেন্ডেন্ট আমার মনে হয় অনেকটা মানে নতুন গান তৈরির ক্ষেত্রে আমি বলছি, মানে যেগুলো ফোক আগে থেকে তৈরি হয়েছে, লালন সেগুলো ফকিরের কথা গান, জানা না, সেগুলো হ্যাঁ, মানে একদম নতুন করে একটা লেখা শুরু করা গান সত্যি একটুখানি খুব কম। কম, অনেকটা অনেক কম, অনেকটা বলতে খারাপ এবং লাগছে বলেই মুখ থেকে হয়তো বেরোচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এটা সত্যি খুব কম। খুব এটা কম, এবং মানে কম এই কারণে সাহস পাচ্ছেন না। মানে এই জন্যই আমি বলছি, যে এই জন্যই আমি বারবার করে বলছি, মানে এত ভেবে লাভ কি আছে, নিজের ইউটিউব চ্যানেলটা খোলো, এটা লঞ্চ করো, নিজের মতো করে খুলে সেখানে দাও, প্রমোট করো, সেখানে মনে হয় গান দিলে কোনো না কোনো সময় হ্যাঁ, যাওয়ার পর মানুষ শুনবে, ভালো গান ভালো গান মানুষ শুনবে, এটা আশা রাখা যায় নিজের কাজের প্রতি। অন্বেষা? আমি হারিয়ে গেছি ওদের কথাগুলো কিন্তু হ্যাঁ তোমার মানে না, কনটেক্সটটা আমি আরেকবার বলছি ঠিক যে আছে। এখন যেভাবে বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তৈরি হচ্ছে, মানে হাউ হ্যাপি ইউ আর, এবং ধরো যদি আমরা ন্যাশনাল কনটেক্সটে ধরি, অন্যান্য রাজ্যে বা হিন্দিতে যা তৈরি হচ্ছে, ধরো এত এত কোলাবোরেশনস হচ্ছে, গ্লোবাল আর্টিস্টদের সঙ্গে কোলাবোরেশন হচ্ছে, সেই নিরিখে বাংলা কোথায় দাঁড়িয়ে এবং আর কি করতে হবে এগিয়ে যাওয়ার জন্য? অনেক পিছিয়ে, এটা নিয়ে কোনো দ্বিমত হতে পারে না, অনেক পিছিয়ে মানে, এবং এটা আমাদের কনফ্রন্ট করা উচিত। আমাদের লিমিটেশনগুলো কনফ্রন্ট না করলে তাহলে আর কবে। তো এটা আজ না বলতে পারলে তো ওটা করতেই পারবো না। এবং আমার মনে হয় যে শিল্পীদের একটা কমিউনিটারিয়ান যে স্পিরিট, যে সব কিছুতে সব টার্মসে আপোষ করবো না, যেটা আমার পছন্দ না সেটা করব না, সেই সাহসটা একটু শিল্পীদেরও কম, এই কমিউনিটেরিয়ান স্পিরিটটাও একটু কম, কোনো ইউনিটি নেই। একজন একটা কাজ Unity আমার নেই। সাথে এরকম হয়েছে, আমি একটা ঠিকঠাক টার্মস ছিল না, আমি রাজি হইনি, আমি তারপরে জানতে পারলাম আমারই আর 10জন কালিগ সেই প্রজেক্টটাতে তারা সেই টার্মসেই কাজ করেছে। তো এইটা তো Exactly, মানে হয় এইটা মানে প্রতিমধ্যে। এই যে আমি না করলে আমার জায়গায় আরো 10 জন, এবং সেই কারণে এই ভয়টা থেকে ভয় সব সময় না, সেই জিনিসটা থেকে না একটা হতাশা আসে, হ্যাঁ, যে মানে am I the only one to take a stand? আর টেকিং সবসময় তো সব কিছু নিয়ে যুদ্ধ করাটা জীবন না, আমাকে তো কাজও আমরা করতে গান হবে, করি, আমাকে তো খেতেও হবে, দেয়ার আর নিডস রাইট বাট আই হ্যাভ টু মিট অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো সেই কারণে একটা জায়গার পর মনে হয় যে ঠিক আছে চলো, লেটস চুজ ইউর ব্যাটলস অ্যান্ড লেটস মুভ অন, কার কোনো চয়েস থাকে না। তো ওই স্পিরিটটার একটু আমাদের নিজেদেরই অভাব অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ ফ্রেটার্নিটি, যে ভুল কোনো টার্মসে আপোষ করবো না, বা এই ব্যাপারগুলোর একটু আমার মনে হয় একটা কম্প্রোমাইজড স্ট্যান্সে আমরা সবসময় কম বেশি সবাই চলে যাই নিজেকে সাস্টেন করানোর জন্য। এইগুলো ওভারঅল একটু নিয়ে এগুলো নিয়ে একটু সেলফ রিফ্লেকশনে গেলে ভালো, আমাদের অ্যাজ আ কমিউনিটি আমরা অনেক এগোতে পারবো, নাহলে এই জায়গাটাতেই পড়ে থাকবো হয়তো। আমার এটা অনেক দিন ধরে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোনো মিউজিক ইন্ডাস্ট্রি, মানে আমি যখন দেখি
মানে তুমি অভিনেতা- যদি বিষয়টাকে একটা কমন স্পেস হ্যাঁ, ধরো বুঝতে পেরেছি, হ্যাঁ। সেই জায়গা থেকে আমি হ্যাঁ ফ্রাটাইল বুঝতে পেরেছি, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মানে খাতায় কলমে নেই যে মানে এই কারণে বলছি, মানে আমি এটা নিয়ে অনেক ভেবেছি হওয়া উচিত। যেমন আমাদের এখানে মানে যারা অভিনয় করে তাদের একটা আর্টিস্ট ফোরাম আছে, আমাদের মিউজিকের ইন্ডাস্ট্রির কিন্তু নেই কোনো, যার জন্য সত্যি বলতে কি যার জন্য আমাদের মধ্যে ইউনিটিটা কম, মানে আমরা কখনো ভাবিই না। গাবুদা বলতে পারবে ভালো, আর গাবুদা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের পোটেনশিয়াল অনেক আছে, কিন্তু সেটাকে নিয়ে খেলতে হবে। আর বারবার বলছি পেট্রনস চাই, হ্যাঁ মিউজিক ইজ important. রিয়েলি একা এটা করা সম্ভব মানে একদমই অসম্ভব। মানে কিচ্ছু না, আমার জাস্ট সিম্পল, আমি একা, আমি যদি পেট্রনস পেতাম আমি একা পুরো চেঞ্জ করে দিতে পারতাম সিন। আই ক্যান ডু দ্যাট, সবাই পারি আমরা, বাট উই নিড দ্যাট। আমাদের পেট্রনেজ দরকার, নতুন না হলে ছেলে মেয়েগুলো যারা এখানে থাকতে চায় সবাই চলে যাবে, চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে সত্যি বম্বেটা করতে চায়, তারা যাচ্ছে, অনেকে চায় না কিন্তু যেতে হচ্ছে। আর বম্বের পরেই মার্স নয়, পৃথিবীটা বাকি আছে। সো প্লিজ, মানে অনেক অনেক কিছু আছে, মানে সবার পথ আলাদা, সব এক পথ হতে হবে না, হ্যাঁ ঠিক আছে? মানে জাস্ট তোমাকে নিজের পথটা খুঁজে পেতে হবে। আর যেটা বারবার বলছি যে হ্যাঁ, যেটা অন্বেষা বললো, স্ট্যান্ডস নেওয়া, যে এবং একসাথে হওয়া, এই ব্যাপারটা স্যাডলি খুব একটা হয় না এখানে। হ্যাঁ মানে অনেক আমাদের ড্রব্যাক তা কিন্তু না, দ্য এন্টায়ার কালচার অলসো Yeah. কারণ একটা পজ দিয়ে আমি হয়তো দাঁড়ালাম, বা আমার সাথে আরো 5 জন হয়তো দাঁড়ালো, এ বি সি ডি জেড অব্দি হয়তো দাঁড়ালো, তারপরে এমন একটা সময় আসে that there is always a category of people who always buys time. তারা সময়ের অপেক্ষা করে যে এরা কতদিন লড়াই করবে একটা জিনিস নিয়ে, কারণ আমরা তো করাপশনটাকে নর্মালাইজ করে দিয়েছি। কতদিন লড়াই করবে দেখি না, একটা সময় পর হাঁপাতে বাধ্য। এটা হচ্ছে বলে আরো রাগ হয়, হতাশা আসে বাঙালি হিসেবে। বাট অল ইন অল যেটা গাবুদা বললো, এটা বেঙ্গল বম্বে বলে আলাদা করে কিছু বলার কিছু নেই, যে ভালো কাজ হোক এবং হ্যাঁ। ভালো কাজ পৌঁছক, ইরেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ। মানে ভালো কাজ পৌঁছানোর কিভাবে ওয়েটা, হবে, কি করে, সেইটা পৌঁছানোর ওয়েটা যাতে থাকে। মানে আমরা এখানে বসে যতটা সাউথের গানগুলো শুনছি, সাউথের লোকগুলো যেন বসে বাংলা গানগুলো শুনছে, সেই রকম জায়গায় না, আমার নিজেকে খুব হবে। আনন্দ হয়েছে যখন আজকে মানে আমার বম্বের অনেক বন্ধুরা বা পরিচিতরা আমাদের বোঝেনার কথা বলেছে। আমার আনন্দ হয়েছে যে 5টা হিন্দি গান ছেড়ে তারা ওই গানটার কথা আমায় বলছে। ভেরি নাইস। সো আই ফিল গুড অ্যাবাউট ইট। এই জিনিসটা আরও হোক, আরও হোক, যেটা পোটেনশিয়ালটা, ইমেন্স পোটেনশিয়াল। আমার মনে হয় বাংলায় কিন্তু খনি আছে, সোনার খনি, কিন্তু সেটা এক্সপ্লোর হওয়া দরকার। সেজন্য প্যাট্রনেজ দরকার। আমরা একা কেউ কিছু করতে পারবো না। ওটাই দোক আছে কাজ করার, কিন্তু সাপোর্ট সিস্টেম চাই। একটা ইনিশিয়েটিভ উপলদা খুব ভালো নিয়েছিল, মানে এখন বন্ধ হয়ে গেল মানে কয়েক বছর, রুফটপ কনসার্ট যেটা। বাট আমি শিওর আবার করবে, হ্যাঁ, আবার আমার করবে। আমার খুব কষ্ট, মানে আবার করবে। ওখানে প্রচুর নতুন ছেলেমেয়ে, তার মধ্যে আমি একজন, যে মানে প্রথম ওখানে যে পারফর্ম করে নতুন প্রথম দেখতে এসেছি। তারপর দেবদীপের গানটা দেবদীপ, কতটা লোকের কাছে পৌঁছালো ওইখান প্রচণ্ড, থেকে, হ্যাঁ। এটাই ব্যাপার। যারা রয়েছে না, আমার মনে হয় আমরা প্রত্যেকে লেটস জাস্ট ডু আর বিট, যে যা পারি, Exactly. মানে এইটুকু করেও না মানে অনেকটা ওই হয়। উপলদার রুফটপ থেকে শুরু হয়ে সবাই ছাদে ছাদে করতে শুরু করলো, কিন্তু একটা টাইমে আমিও তাও করি। শহর কেন্দ্রিক গান বাজার কথা বলছো, মানে এই ধরো রুফটপ কনসার্ট বা যেগুলো, মানে প্রান্তিক অঞ্চলে এত ট্যালেন্ট আছে, তাদেরকেও আনতে হবে, তারা আসে, অনেকে করে আছে। আমি এটাই বলছি যে এই তো শাগনিকের কথা বললাম, ও তো কলকাতার ছেলে না, ও তো ও তো চুচুড়ার ওই সাইডের ছেলে, বাট ইনক্রেডিবল। সো ও যখন এসে এখানে পারফর্ম করেছে, এটা আগের বছর হচ্ছে আমি আর আমাদের আগে যে ভোকালিস্ট ছিল শুভজিৎ, আমাদের একটা শো করেছিল মিডিয়ার গান বাংলায় গান বলে, সেখানে ওর ব্যান্ডটা বাজিয়েছিল। আমি কিন্তু লাস্ট 1 বছরে 5টা ফেস্টিভ্যাল করেছি, ঠিক আছে? সো আই এম জাস্ট হোপিং যে আরো লোকে এটা করা শুরু করুক। উপলব্ধ যেরকম রুফটপ কনসার্টটা করছে, আরো বেশি আসুক, মানে সবাই আসুক, সবাই আসবে। স্যান্টানা টু সুফিয়ানা সবাই। মানে নতুন গান না হলে কি করে হবে যদি আমরা শুধু মানে পুরনো ভাবি, তাহলে তো কারণ হবে না। কাভার্সটা ফিউচার নয়, হতে পারে না কভার। একদমই। কাভার্স আর রিমেক্স ঠিক আছে, শুনতে ভালো লাগে, একটা নস্টালজিয়া তৈরি করে, আমরাও শুনি, বাট ওটা ফিউচার নয়।
কারণ এখন নতুন কিছু না হলে ভবিষ্যতে সেটা ক্লাসিক কি করে হবে? এইটাই যে সেই যে আমাদের নস্টালজিয়ার সময় বলে এই সময় একটা কথা পরের বলবো জেনারেশনরা তো বলবে এই সেই যে তাদের nostalgia বেঙ্গলিরা যখন সময়। বলে তোমার গান শুনে বড় হয়েছি, যদিও দে আর নট লাইক, আই অলসো স্টার্টেড মাই ক্যারিয়ার when I was in school, তো সেই কারণে আমার এটা খুব মজার বিষয় হয়, কারণ অনেকে যারা আমার বয়সী বা এজ হিসেবে বলছি বা আমার থেকে একটু বড় হয়তো, তারাও অনেকে আমাকে এসে বলে ছোটবেলা থেকে তোমার গান শুনছি। মানে আমার এটা খুব মজার লাগে ব্যাপারটা, আমি নিজেকে তখন বেশ একটা বুজুর্গ, একটা বেশ বয়স্ক এটা আমাদেরও হয়, আমাদেরও এসে একজন ওইটাই তো একজন জেঠু এসে বললেন হঠাৎ করে, ও ছোটবেলা থেকে শুনছি। আপনার কোন সালে জন্ম, দেখলাম একই সময় জন্মেছে। ও আচ্ছা ঠিক আছে, sorry। আমিও তো তাহলে এটা খুব মজার ব্যাপার হয়, তো ওই জিনিসটা তো দরকার না। এবং তারপর তুমি দেখবে যে যেটা হয়, দেখবে দুটো জেনারেশন তোমার গান শুনছে, বাবা মা শুনতো, ছেলে মেয়ে শুনছে, হ্যাঁ। and that's a beautiful feeling. Yeah, I mean, just to That's a beautiful have feeling. that, ঠিক আছে। সো আমরা প্রায় শেষের দিকে এসেছি, আমরা র্যাপ আপ করবো, বাট তার আগে একটু তোমাদের ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো, মানে তোমাদের কি কি কাজ আপাতত আসছে, মানে আমাদের দর্শক শ্রোতারা তারাও জানতে চাইবেন যে আমার কি মনে হয় শুনতে পাবে, আজকে বলবে এখানে তো একটু যদি বলো, মানে ইম্পর্টেন্ট হাইলাইট আজকে তো বলবে নাকি সারপ্রাইজ রাখবে যার যেটা ইচ্ছে। আমি এবছর কিন্তু কোনো ইন্টারভিউতে কিছু বলছি না, আচ্ছা, যখন যা রিলিজ হচ্ছে মানুষ শুনবে। হ্যাঁ। মানে এটা এই ব্যাপারটা ভীষণ ড্রেনিং, ওই মনে করে করে বলা। আমিও হ্যাঁ, আমার মনে আছে একটাই আপাতত যেটা আমার সব থেকে ভালো লাগছে করতেই, যেটা বললাম, মানে এতক্ষণ ধরে যেটা নিয়ে আলোচনা আমার ওর করলাম। সাথে একটা কাজ হতে চলেছে, হ্যাঁ, actually। এটাও রয়েছে মানে বলে যদিও বললাম। হ্যাঁ অফকোর্স এটাই বলছিল, মানে গুনগুন মহুয়া রায়চৌধুরীর একটা বায়োপিক হচ্ছে, সেখানে মানে যদিও আমার নিজের বানানো গান না, বাট আমি মিউজিক ডিরেক্ট করছি, মানে ও একটা গাইছে। আর আমার আরো একটা পছন্দের যেটা সিনেমা, যেটা আমি খুব ভালোবেসে অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি, এটা অনেক দিন পর সৌরভ পালদের পরিচালিত, কোনো স্টারকাস্ট সেরকম কিছু নেই ছবিতে, কিন্তু হ্যাঁ ছবি মানে গোটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা অ্যাকাপেলা দিয়ে হচ্ছে, আচ্ছা, ভয়েস মানে Interesting. পুরোটা না, মানে ম্যাক্সিমামটা, মানে 70-80% ভয়েস দিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর, হুম। হ্যাঁ মানে ভয়েসের দিয়ে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই ছবিতে একটা গান আছে, মানে সেই গানটা ছবিতে যারা অভিনয় করছে তারা নিজেরাই গিয়েছে, ভেরি নাইস। ও, আচ্ছা, মানে তারাই গিয়েছে এই কারণে, কারণ ওখানে গানটার সাবজেক্টটা হচ্ছে আমাদের সবার বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে, সেই পারপাসটা কার কি, ওই চরিত্রগুলোর পারপাস, নিজেদের পারপাসটা নিজেরাই গাইছে, মানে যারা অভিনয় করছে তারাই গিয়েছে, মানে এটা খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে সবাই থিয়েটার আর্টিস্ট এবং সবাই খুব সুন্দর গান করেছে, দেখতে পাবে মানে 1 মাসের মধ্যেই চলে আসবে ছবি। বাহ, ভেরি নাইস। আচ্ছা, ও যখন কয়েকটা বললো, আমি দুটো কাজের মধ্যে যেটা আমার, যেটা বলা যেটা আমি বলা সবটাই যাবে, বলতে কোনো আমি তো চুরি করিনি, বলতেই পারি। হ্যাঁ, আর বলবো না কেন? কিন্তু হ্যাঁ, মানে ওই কাজগুলো বসে বসে বলা, নিজের করে সেইটা অনেক সময় ভালো লাগে না, বাট ওর কথা সূত্র, মানে ও যেহেতু বললো আর কি, সেটা সূত্র ধরে বলি যে এর মধ্যে দুটো গান যেটা আমার গিয়ে ভীষণ ভালো লেগেছে, একটা বাংলায় জয় সরকারের জন্য একটা গান কাজ করলাম, আর বম্বেতে এর মধ্যে যে কটা গান গাইলাম তার মধ্যে ইসমাইল দরবারের একটা গান গিয়েছি, খুব সুন্দর, মানে দারুণ। উনি তো কম্পোজার হিসেবে আমার খুব পছন্দের, এবং ইট হ্যাজ অলওয়েজ বিন আ প্লেজার ওয়ার্কিং উইথ হিম। তো এই দুটো কাজ আমি ওর জন্য মেনশন করব। আমার অনেকগুলো বলার আছে, ঠিক আছে। তার একটা কারণ হচ্ছে যে অন্বেষা যেটা শুরুতে বললো যে অনেক সময় আমরা ভাবি হ্যাঁ করবো করে করা হয় না, আমার একটা অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, and I have decided this is the year I'm going to do it। আরো বলছি যাতে আমি করি। It's like নিজেকে বলা, because you know once you have that on print, তোমাকে ওটাকে করতেই হবে, ঠিক আছে। সো ফার্স্টলি হচ্ছে বেরিয়েছে এর মধ্যে লক্ষ্মী ছাড়া দুটো মিউজিক ভিডিও বেরিয়েছে, পদবী আর উপহার, এটা লাস্ট অ্যালবামের দুটো গানের, ওগুলো যদি চেক আউট করেন লোকজন আশা করি ভালো লাগবে। আর আমার ওই দ্য 3 C's বলে যে ব্যান্ডটা আছে, ওটার আমরা একটা অ্যালবাম 2022-এ ইংল্যান্ডে গিয়ে পিটার গেব্রিয়েল বলে আমার ভগবানের মতো একজন মিউজিশিয়ান আছেন, ওনার স্টুডিওতে রেকর্ড করেছিলাম, সেই অ্যালবামটা ফাইনালি বেরিয়েছে। দ্য 3 C's অ্যালবামটার নাম হচ্ছে আন্তঃকারানা, যার মানে হচ্ছে ইনার ইনস্ট্রুমেন্ট। সেটা চেক আউট করতে পারেন। ফার্স্টলি ওরকম সোর্স কোনোদিনও আমি জীবনে পাইনি রেকর্ডিং এর আগে,
আমার ওই স্টুডিওয়ে গিয়ে আমি কলকাতার প্রত্যেকজন মিউজিশিয়ান, গায়ক গায়িকা এবং সাউন্ড ইঞ্জিনিয়ার সবাইকে মিস করেছিলাম, ঠিক আছে, বিকজ আই মিন উই ডোন্ট গেট এনিথিং লাইক দ্যাট হিয়ার। সো সেটা একটা। আর যেগুলো পেন্ডিং প্রজেক্ট, সেটা হচ্ছে আমার একটা প্রজেক্ট আমরা করেছিলাম, আমি বাম্পিদা বেসে আর চয়ন গিটার প্লেয়ার, আমরা 5জন বাউলের সাথে কাজ করেছিলাম যারা এসেন্সিয়ালি ফিউশন করেন না। আমার আইডিয়াটা হচ্ছে যে আফ্রিকার ডিফারেন্ট দেশের মিউজিশিয়ান ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টে তাদের নিজেদের স্টাইলটাকে ইন্ট্রোডিউস করে। কি এক্স্যাক্টলি, কিন্তু তারা যন্ত্রটাকে কিন্তু বদলাচ্ছে না, সেম যন্ত্র প্লেইং বদলে দিচ্ছে। ল্যাটিন আমেরিকান মিউজিকও সেরকমই, ড্রামার বদলে যায়। সো বাউল গান আমি কেন বিদেশিদের মতো করে বাজাবো ড্রামসে? সো আমার আইডিয়া হচ্ছে ড্রাম কিট শুড সাউন্ড লাইক ইট বিলংস ইন দি আখড়া। ইটস এ প্রসেস, এটা এখনো হয়নি, কিন্তু এটা শুরুটা। সো এইটা আমরা বহু আগে 2021-এ নভেম্বরে গিয়ে শুট করেছিলাম, রেকর্ড করেছিলাম। ফাইনালি প্রথম ভিডিওটা তৈরি হয়েছে, সো হোপফুলি ওটা শিগগিরই। বাট এটা অনেকটা ওই ভ্যাম্পায়ারের সিনেমার যে ভ্যাম্পায়ার দেখবে মরে না কিছুতে, এই প্রজেক্টটা শুরু মানে বেরোচ্ছেই না কিছুতে। এই প্রজেক্টটার নাম হচ্ছে, এই প্রজেক্টটার এটা উল্টো রিভার্স। এই প্রজেক্টটার নাম হচ্ছে ভাব, ঠিক আছে। সো এটা ভাব বেরোবে শিগগিরই। আর এছাড়া আমার নিজের একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের একটা লাইন আপ আছে, যেটার নাম হচ্ছে জিসি অ্যান্ড দ্য জায়ান্টস, ওটার রেকর্ডিং ওগুলো বার করবো। প্লিজ প্লিজ। আমার একটা রেগে ব্যান্ড আছে যেটার নাম হচ্ছে কালো টাকা, সেটাও বার করবো গান। সেটা সব ইংরেজি গান, বাট ইটস লাইক এখানকার রেগে। আমি জামাইকান লোক হওয়ার চেষ্টা করছি না, আমি নাকতলার ছেলে। সো ইট শুড সাউন্ড লাইক ইটস ফ্রম হিয়ার। একটা টেকনিক্যাল প্রশ্ন করছি তাহলে, মানে ওই ড্রাম কিটটা তুমি বলছো বাউলের মতো, ওটা কি মানে কিভাবে, মানে So, চেয়ারে তলার ওইটা না না, ল্যাঙ্গুয়েজটা ফলো কর। মানে তুই খমক কি বাংলা ঢোল যেভাবে বাজছে, আচ্ছা আচ্ছা মানে ইনস্টেড অফ অ্যাপ্রোচিং ইট লাইক আ ওকে, আচ্ছা প্লেইংটা আমেরিকান গাই, Sound. না না, Playing-টা। হ্যাঁ মানে তুই গ্রামারটাকে নিয়ে একটু যদি Right, right. আলাদা করা যায়, বাট এটা প্রসেস, এটা একটু সময় লাগবে। আমরা চলে যাওয়ার পর আমরা যে ইংরেজিটা বলি ওটা তো পুরো ওদের মতো না না নয়। না Right. আলাদা তো। আচ্ছা প্লেইংটা তুমি ভাষাটা ওদের ইম্পোর্ট, কিন্তু আমরা ইন্ডিয়ান ইংলিশটা তো আলাদা, সেইটা Right. বলছি মানে তাই তো? একদম সেনেগালের লোক যদি ড্রামসটা তার মতো বাজাতে পারে, তাহলে আমি কলকাতার ছেলে হয়ে কেন সেটা পারবো না? সেটা একটা আমার সোলো কিছু গান আমি প্রথমবার জীবনে এত বছর মিউজিক করার পর লেখা শুরু করেছি। আমার আগে লেখা ছুঁড়ে ফেলে দিতাম লিখে নিজে, এবার ছুঁড়ে ফেলিনি ফার্স্ট টাইম। সো মেবি ফার্স্ট টাইম আই ডান দ্যাট অলসো, সেইগুলো বেরোবে। আর দ্যাটস অ্যাবাউট ইট আর কি। Latter পুরো। হ্যাঁ অনেক কিছু, সো এগুলো সবটা করতে হবে এবছর। মানে এটা এত কিছু বলে দিলাম, ভাগ্যিস আমি বললাম কথাটা। এটা যদি না করি তাহলে আর আমার মানে কিছুই নিজেকে বলার থাকবে না। থাকতে 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 জমেই থেকে যাবে, ওইটাই। করতে হবে। একটা মিম মাঝে দেখতাম যে একটা লোক এত বড় একটা বস্তা নিয়ে এরকম বেঁকে গেছে, পেন্ডিং প্রজেক্টস বলে, আর সামনে নিউ প্রজেক্ট। তো আমি ওই বস্তাটা আগে ফাঁকা করতে চাই। আমরা So, মাঝে মাঝে মনে করি না না, এই অ্যাবসলিউটলি বাকি আছে এখনো। এই বছর। অঙ্কিতা একটু ওর ইচ্ছে হ্যাঁ, বলুক, ও please একদম বলো। চুপচাপ হ্যাঁ। রয়েছে। আমার ইচ্ছে বহু ভাষার গান করা, আমি অলরেডি লিখছি। বিভিন্ন ভাষায় গান চেষ্টা করছি লেখা, অনেকের থেকে হেল্প পাচ্ছি। এবং এই বছর ইচ্ছা আছে যে এতগুলো বছর ধরে আমি বুঝতে পারিনি যে নিজের গান কতটা বেশি ইম্পর্টেন্ট। খুব রিসেন্ট এসে বুঝতে পেরেছি নিজের গান করা টু মাচ ইম্পর্টেন্ট এখন। তো আমি এই বছর আমার ইচ্ছা আছে একটা পুরো অ্যালবাম বের করবো আমি, এবং এবছর ইচ্ছা আছে আমি বহু ভাষার গান রিলিজ করবো মানুষের জন্য। তো এটা আপাতত মানে বিভিন্ন ভাষা লিরিসিস্ট, হ্যাঁ হ্যাঁ লিরিসিস্ট কে বলছে, মানে সেই ভাষা লিরিসিস্ট আমিও হতে পারি, লিরিসিস্ট কাউকে আমি বলতেও পারি। অলরেডি আমার সানাইদার সাথে বাংলা নিয়ে অলরেডি একটা কথা চলছে। আমি যদি সানাইদা পরে আমার জন্য খুব ভালো হবে, কবে থেকে বলে রেখে দিয়েছি, এখনো দেয়নি আমাকে। ওই যে ঠিক আছে। একাপেলাতে বাট হ্যাঁ, অনেক কাজ আসছে, অনেক ধরনের কাজ আসছে। বাহ। আর অ্যাকচুয়ালি যদি লাস্ট আমি যদি করি অঙ্কিতার সাথে, এটা আমার প্রথম মনে হয় হিন্দি কাজ। হিন্দি বাহ। আচ্ছা আচ্ছা, এটাও আজকে আমি রিভিউ খুব ভালো। ওকে, আর শেষ করার আগে জাস্ট একটাই জিনিস জিজ্ঞেস করবো যে ধরো মানে আর্টিস্ট হিসেবে গান তো তোমাদের ইন্ডিভিজুয়ালি অনেক কিছু দিয়েছে, যে প্রজন্মেরই যে বয়সেরই হোক না কেন, যতটাই দীর্ঘ ক্যারিয়ার হোক না কেন, গানকে তোমরা কিভাবে ফিরিয়ে দেওয়ার কথা ভাবো? মানে হাউ ইউ ওয়ান্ট টু গিভ ব্যাক টু মিউজিক? কঠিন কোশ্চেন, ডিপ খুব ভালো কোশ্চেন। নবদা ভালো। দিয়ে শুরু করি, তারপরে বাকিদের কাছে আসি। মানে- হ্যাঁ ওটাই। ওটাই। আর সত্যি আমাদের কাছে অ্যান্সারটা, আমি তো কথাতে খুব খারাপ।
মানে আমি express করতে পারি। অ্যাজ এন আর্টিস্ট আমি যেটা করতে চেয়েছি সারা জীবন সেটা যদি চেষ্টা করে যাই শেষ অবধি, এবং ইফ আই ডু মাই বেস্ট, যদি ভাগিবাজি না করি, আই থিঙ্ক ইফ আই কিপ গেটিং বেটার। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি নিজেকে দেখি ক্যালেন্ডারে, আচ্ছা ঠিক আছে 2025-এর এই তারিখের থেকে আমি আজকের দিনে কিছু ডেভেলপ হয়েছে কিনা কোনোভাবে, সো ওইটা যাতে হ্যাঁ প্রত্যেকবার হয়, ওটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আর মানে ট্রাই অ্যান্ড বি বেটার। আর ছোটবেলায় যে স্বপ্নটা দেখে গান বাজনাটা শুরু করেছিলাম, যাতে ওই স্বপ্নটা থাকে শেষ অবধি, এই। বাকিটা বলো। 12টা ঠিক আছে, ওই অদ্ভুত ভাবে 12টা নদী পুরো সমুদ্রের মতো। প্রত্যেক দিন যাতে নতুন কিছু শিখতে পারি, এটাই সবসময় চেষ্টা করি। আর একটা কিছু নতুন শিখবো, আবার একটা কিছু নতুন বানাবো, এভাবেই গান লিখি। আমার গানকে ফিরিয়ে দেয় মানে একটা নতুন গান বানাবো, যেটা আগে কখনো কেউ শোনেনি বা আগে সেরকম গান হয়নি। সবসময় চেষ্টা করি এভাবেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। জিজ্ঞেস তোমার করো দুজনেই না, বাকি আছে। আমাকে আর জিজ্ঞেস করো না, আগে থেকেই মানে গ্রাউন্ড তৈরি করে রাখছে, আমাকে আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমার অন্বেষাকে তো আমি জিজ্ঞেস করবোই। আমরা সবাই মনে হয় তাই, আমরা মানে না, যারা আমার কম্পোজ করছে, একটু আলাদা। হ্যাঁ ওর আমার একটু একটু আলাদা। আলাদা। কারণ আমি মনে করি যে আমার এই বয়সে এসে যেটা মনে হয় যে আমি মিউজিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, কিন্তু আমি নিজে মিউজিশিয়ান, আমার এই আইডেন্টিটিটা ছাড়াও আরও অনেক আইডেন্টিটি আছে। তো আমার মনে হয় যে জীবনে ভালো করে বাঁচা, কখনো ইচ্ছে করলে পাহাড়ে চলে যাওয়া, জঙ্গলে চলে যাওয়া, কখনো ইচ্ছে করলে গান না তৈরি করা, চুপচাপ থাকা, এটাও জরুরি। হ্যাঁ, যে এখন দরকার নেই আমার সেই সাইলেন্সটা নিজেকে দেওয়া, কারণ এই জিনিসগুলো আর আস্তে আস্তে লাক্সারি হয়ে যাচ্ছে জীবনে। যদি আমি ভালো করে বাঁচি, আমার জীবনের অন্য দিকগুলো নিয়ে, কখনো কিছু ইচ্ছে করলাম আমি একটু পড়াশোনা করলাম, কখনো ইচ্ছে করলাম একটা বই পড়লাম, একটা ভালো সিনেমা দেখলাম, তো জীবনের অন্য আইডেন্টিটিগুলোকেও আমি যদি চেরিশ করি, তাহলে মিউজিশিয়ান আইডেন্টিটিটাও সমৃদ্ধ হয়। না হলে আই ডোন্ট ওয়ান্ট টু বি কনফাইন্ড বাই মাই সাবজেক্ট। আই লাভ ইট, আই হ্যাভ ইমেন্স লাভ ফর মিউজিক, বাট আমি ওটাই শুধু আমি, এইটা হয়ে আমি থাকতে চাই না। আমার মনে হয় বাকিগুলোকেও স্ট্রেংথেন করলে ওটা অটোমেটিক্যালি দ্যাট ইজ মাই গিভিং ব্যাক টু মিউজিক। অ্যাবসলিউটলি, মানে তুমি ওভারঅল একটা জীবনের প্রতি একটা মানসিকতা বা ধারণার কারণ জীবনটা বাঁচার জন্য, মানে ভালো করে বাঁচলে আমার মনে হয় ভালো করে মিউজিকটা হ্যাঁ, আমার মনে হয় যে জীবন বোধ থেকে, জীবন বোধটা আমার যেভাবে ইভলভ হবে, শেপ আপ হবে, সেইটা আমার গান লেখা, আমার সৃষ্টি, আমার অ্যারেঞ্জমেন্ট, যে কোনো কিছুর মধ্যে সেটার ম্যানিফেস্টেশন তো আসতে বাধ্য। অফকোর্স ব্রেক And if I become stagnant as a person, then how can I grow as a musician? অফকোর্স ব্রেকটা আমি 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 সিম্পল বাড়িতে টেলিস্কোপটা খুলে লাগিয়ে দাঁড়াই। আমার হ্যাঁ, সব এক একজনের এক এক রকম হ্যাঁ। inspiration. হাউ ডু ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড, যদি কখনো ভাবো That is That's not my responsibility. আমাকে কে That is কিভাবে মনে people's. রাখবে? আমি সেটা লোকজনের উপর ছেড়ে দিতে চাই। আদৌ আমাকে তারা মনে রাখতে চায় কি না, সেটা আমার কাজটা তখন প্রাসঙ্গিক থাকবে কিনা সেটা তাদের ইচ্ছের উপর এবং তাদের টেস্টের। চিন্তাটাও করলে খুব মুশকিল। তাহলে তো সেটা যদি বর্তমানে আমি এখন যা- থেকে ভাবি, আমার হ্যাঁ। এখনটাকে আমি সেটা ভেবে নষ্ট জিনিসটা করতে চাই নষ্ট না, হয়ে যায়। বিকজ এভরিথিং ইজ টেম্পোরারি। কবিতা কিছু অ্যাড করবো? হ্যাঁ মানে জাস্ট ভালোভাবে নিজের কাজটা করে যেতে চাই শেষ অবধি। আর এই 26-এ যেটা টার্গেট গুলো করলাম ওটাকে অ্যাচিভ করতে হবে আগে। So that's my scene. এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের সবাইকে দেখতে অন্য ছিল, আমরা দেখতেও বদলে গেছি। ঠিক আছে, এখনো জিনিসটা বেরোয়নি, সো উই লুক ডিফারেন্ট অলসো নাও। সো সেটা আর চেঞ্জ না হতে হতেই সব করে নিতে হবে। সো সেটাই। ভিডিও শুট কি হয়ে গেছিল? তাহলে এটা এখন না বার করলে আমরা রেগে যাবো। আমরা রেগে যাবো, এই রেগে ব্যাপারটা না হয়। ওকে, আমরা শেষ করবো আড্ডা। অন্বেষার গান দিয়ে শুরু হয়েছিল। অঙ্কিতার গান দিয়ে হ্যাঁ, একদম। Anyone else, মানে অঙ্কিতার তোমাদের গান বাকিদের মধ্যে তোমরা ডিসাইড করো। করি একসাথে, যাও। আমি একা কেন? জনগণ তুই শুনতে পারে। তোরা যদি না তুই গানও করবি না তাহলে তোকে ডেকেছি কেন? মনে পড়ছে বল, আচ্ছা ভেবে নে, ভেবে নে, কোনো তাড়া নেই। কঠিন একটা কাজ দিয়েছো, ঠিক আছে? আমার এই কাজটা আমার খুব অদ্ভুত লাগে যে আমাকে গান গাইতে বলে আমার গান মনে পড়ে না। সবারই হয়, ওরা একা না। জনগণ।
দাঁড়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ দাঁড়াতে হবে তার জন্য। তোমার কম্পোজ করা গানটাই মাথায় আসছে, যেটা গেয়েছি ওটাই গাই। করেছিস এখনো বাবা? হ্যাঁ দিয়েছিস? সেজে গেছি আরে ইয়ে হচ্ছে বলছো। আমি গানটা গাই, গা, গা। তুমি গিটার আনলে ভালো হতো। হ্যাঁ এখন কি করা যাবে বল? আদরে চাদরে মেঠোকে করে দুশো বৃষ্টি একটা, ঠোঁটের কোনায় সুখ লেগে থাকে ভিজে যায় কামারটা। আজ মেঘে পিয়নের সে গল্প কথায়, সে হাওয়ার মতো যদি বলতে আমায়, আর গোছে লেখা যত গান, না বলা রাতে কথায়, ধুতে ভেজা ছাদে একলা, হাতে রং মেঘলা, শুধু দুটি মন বায়না, চোখে চোখে না, তোমায় আমায় ভালোবাসায় মনে রাখা যত গান, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ। চারজনকে অনেক অনেক ধন্যবাদ, সন্তোষ সানাই দাস, সঙ্গীতা ভট্টাচার্য, অন্বেষা এবং Thank you. কাবুদা। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আর অনেক অনেক ধন্যবাদ ট্যাভার্ন বিহাইন্ড দ্য ড্রিঙ্ক আছে, যেখানে আমরা এই মুহূর্তে বসে আছি, যেখানে বাংলা গানের চর্চা সারা বছর হয়। অনেক ধন্যবাদ আমাদের সানন্দা দর্শকদের, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ।